যে এই যে ক্যামেরাতে তোমরা যে ক্যামেরা ইউজ করছো, ক্যামেরাতে আমরা এরকম ঘুরিয়ে ফোকাস করি, তো যখন স্টুডেন্টসরা ঢোকে পুরো জায়গাটাই না ব্লার থাকে। তো আমাদের অ্যাজ আ টিচারদেরও এটাও দায়িত্ব ওটাকে ব্লারটাকে ফোকাসে নিয়ে আসা, এবং ওই ট্রিগারিং পয়েন্টটা কিন্তু আমি একদম ফার্স্ট ডে ফার্স্ট ক্লাসেই করি, এবং তারা ভাবতে শুরু করে যে এবার তাহলে 2 বছরটার পর আমি কি করব। মানে আমি গ্র্যাজুয়েশনটা করলাম ঠিকই, হয়তো হিস্ট্রি পল সায়েন্স নিয়ে, দুটো মেজর নিয়ে করে আমি 3 বছরের মাথায় আমি গ্র্যাজুয়েশন করার পর ভাবলাম না আমি আর করবো না, আমার স্কিল ডেভেলপমেন্ট আমার ফটোগ্রাফি ছিল, তাহলে লেটস মুভ, আই ওয়ান্ট টু বিকাম আ ফটোগ্রাফার। তাহলে ও কিন্তু শিফট করে গিয়ে ফটোগ্রাফির ওপর কোনো কোর্স করে নিয়ে হি ক্যান বিকাম আ ফটোগ্রাফার। তাহলে এই যে অপশনগুলো এখন কিন্তু প্রচুর বেড়ে গেছে। আমি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়, এটা প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, এই যে ইয়াং বাচ্চারা, ছোট 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 ছেলেমেয়েরা দেখি দুমদাম সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলছে ডিপ্রেশনে বলে। হ্যাঁ, কিন্তু কতখানি হলে আমার ডিপ্রেসড আমি হব, হ্যাঁ, তাহলে সেইটা তো আমাকে বুঝতে হবে। মানে রবীন্দ্রনাথ একটা জাতিকে তাদের পরিচয় দিয়েছে, তাহলে সেই রবীন্দ্রনাথ তো মানে আজকের দিনে কেন আগামী 200 বছরেও কোথাও যাবেন না। কেন রবীন্দ্রনাথ যদি বাঙালি কালচার থেকে ডিলিট হয়ে যায়, একটা হোল জাতি ডিলিট হয়ে যেতে পারে। তুমি অন্নপ্রাশন বাড়ি যাবে বা জন্মদিন বাড়ি যাবে, 1 বছরের জন্মদিন বা 2 বছরের জন্মদিন, তোমাকে দোকানদার প্রথমেই জিজ্ঞাসা করবে ছেলে না মেয়ে। ছেলে হলে বন্দুক দিন, গাড়ি দিন, মেয়ে হলে পুতুল দিন। একদম সেখানেই ডিমার্কেশন। তো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনবিও পডকাস্ট। আজকে আমরা অনেকগুলো বিষয়েই কথা বলবো, কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি হলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাসকম ডিপার্টমেন্টের প্রফেসর। তো আজকে ইন্ট্রোডাকশন সেভাবে কিছু দিচ্ছি না, যা শুনবো যা বলবেন স্যারই বলবেন। তো প্লিজ ওয়েলকাম প্রফেসর শুভ্রজ্যোতি কুণ্ডু। নমস্কার। নমস্কার স্যার। অনেকদিন থেকেই ভাবছিলাম যে পডকাস্ট একটা আপনার সাথে করব, তো ফাইনালি আজকে আমরা বসে আছি। আজ আমরা স্যারের বাড়িতেই বসে আছি, শিব মন্দিরে, শিলিগুড়ির শিব মন্দির। তো স্যার, অনেকগুলো বিষয় আপনার সাথে কথা বলবো, কিন্তু সবার আগে যেটা আমি পডকাস্টে সবসময় করি, যে একটু যদি নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলেন। মানে প্রথম আমি প্রশ্নটা করবো যে শিলিগুড়িতে আপনি কত বছর থেকে আছেন, চাকরি সূত্রেই নিশ্চয়ই আছেন, তো সেই ব্যাপারে একটু বলুন স্যার। ওকে, শিলিগুড়িতে আসা আমার বহুদিন আগে, প্রিসাইসলি 2009, আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স করার পরই আমি চাকরিটা পেয়ে যাই সঙ্গে সঙ্গে। তো তারপরেই শিলিগুড়ি আসা প্রথমবার। আচ্ছা। এবং আমার স্কুলিং বা কলেজ সবই কলকাতায়। আমার সবই কলকাতায়। বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে বেগমপুর, হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা। এবং আমার স্কুল কলেজ দুটোই কলকাতায়। ইউনিভার্সিটি আমার বর্ধমান ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটিটা আপনি বর্ধমানে করেছেন? হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অ্যান্ড পিএইচডি। তো কোন বছরে স্যার আপনি মানে চাকরি পেয়ে শিলিগুড়িতে, এটা কোন? 2009। 2009 থেকে এখন শিলিগুড়িতে? হ্যাঁ। শিলিগুড়ি জায়গাটা কি, মানে আপনার চাকরি সূত্রে এখানে বাড়ি মানে ফ্ল্যাট করা, নাকি খুব ভালো লেগে গেছে না, মানে এই ব্যাপারটা? শুরুতে যখন আমি জয়েন করি প্রথম কয়েক বছর আমাকে এটা বহুবার শুনতে হয়েছে। আচ্ছা। কলকাতা থেকে এসছে, বেশি দিন থাকবে না, হয়তো চলেই যাবে, মানে যেটা ট্রেন্ড দেখা যায় আর কি। বাট সত্যি কথা বলতে আজকে আমরা যেখানে বসে আছি এটা আমার নিজস্ব ফ্ল্যাট, তো আমি ফ্ল্যাটও কিনে ফেলেছি। তো আর কলকাতার দিকে যাব বলে তো ফ্ল্যাটটা কিনিনি। এবং শিলিগুড়িটা আমার বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। মানুষজন খুব ভালো, আশেপাশে সবাই ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভালো, আমাকে খুব নিজের করে তুলেছে আর কি। তো সেই জন্য ভাবলাম এখানেই যখন থাকতে হবে তাহলে থেকেই যাই। আর আমি চেষ্টাও করিনি অন্য জায়গায়। মানে সবার সাথে একটা রিলেশনশিপ বেশ ভালো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, একদম। তো পডকাস্টটা স্যার শুরু করব। প্রথম প্রশ্নটা আপনাকে যেটা করতে চাই, বর্তমান ভারতবর্ষই বলেন, কিন্তু আমি মেইনলি বলছি আপনার আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে, আমাদের এই রিজনে দেখা যাচ্ছে এডুকেশন ইনস্টিটিউট, স্কুল, ইউনিভার্সিটি অনেকই আছে, প্রাইভেট গভর্নমেন্ট যদি আমরা দেখি অনেক প্রচুর আছে। তাও দেখা যাচ্ছে স্যার যে অনেক সময় স্টুডেন্টরা ওদের একটা টার্গেট থাকে, বা মা বাবাও এটা ধরেই রাখে যে 12টা কমপ্লিট হলো বা গ্র্যাজুয়েশনটা হলো কি না, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি বিভিন্ন জায়গায় ওরা চলে যায়। তো এই যে ব্যাপারটা, মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? কেন কি আপনি তো বহু বছর থেকে
একটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটা নাম আছে, সেখানে আপনি প্রফেসর, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমার এক্সপিরিয়েন্স বলছে এরকম একটা, এটা আমি মিথ বলবো কিনা আমি জানি না, বাট এটা একটা চিরাচরিত একটা বিশ্বাস যে বোধহয় আমাদের স্টেটে হয়তো ভালো পড়াশোনা হয় না, ঠিক আছে, কিন্তু আমার এত বছরে মাস্টার্স লেভেলে পড়ানোর অভিজ্ঞতা বলছে এখানেও যথেষ্ট ভালো ভালো ইনস্টিটিউশন আছে, যথেষ্ট ভালো নামি দামি প্রফেসররা আছেন, তারা তাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু যে জায়গাটাতে হয়তো একটু কাজ করা দরকার সেটা হচ্ছে প্লেসমেন্টের জায়গাটা। এখানে অনেক ক্ষেত্রেই যেটা আমরা বাইরে দেখি, ব্যাঙ্গালোর বা সাউথের দিকে বা হয়তো পুনে মহারাষ্ট্রের দিকে বা দিল্লি, সেখানে প্লেসমেন্টের ব্যাপারটা একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আমাদের এখানে হয় না, আমি একবারও বলছি না, হয়, কিন্তু দেখতে হবে যে আমাদের কর্পোরেট সেক্টরের এস্টাবলিশমেন্টটা কোথায় বেশি। আজকে ব্যাঙ্গালোর যে আইটি হাব, ঠিক আছে, বা পুনে, হ্যাঁ, বা দিল্লিতে যে চাকরি পাওয়ার স্কোপ সেটা হয়তো একটু বেশি কম্প্যারেটিভলি টু আওয়ার স্টেট। কিন্তু যদি আমি কিন্তু পুরোটাই বলছি প্রাইভেট সেক্টরের কথা, কিন্তু আমি যদি বলি গভর্নমেন্ট সেক্টরের কথা, ইটস ওয়েল এনাফ। লাইক আমার স্টুডেন্টসরাই এখন ভালো ভালো জায়গাতে চাকরি করছে, শুধু আমার স্টুডেন্টসরা কেন, এনবিউর প্রচুর স্টুডেন্টদের সাথে আমার যোগাযোগ, সবাই মোটামুটি সুন্দর ভালো জায়গাতে প্লেসডও হচ্ছে। যে জায়গাটা আমার কনসার্নিং লাগে, এবং এটা আমি বহুবারই মানে প্রতি বছরই করে থাকি, মানে স্টুডেন্টসরা যখন মাস্টার্স লেভেলে প্রথম আসে, ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস আমি নিই বরাবর আমার ডিপার্টমেন্টে, তো আমি একটা খুব সিম্পল কোয়েশ্চেন করি সবাইকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন, হ্যাঁ, তোমরা যে মাস্টার্সে ভর্তি হয়েছো, তো জাস্ট ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করে আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখছো। এবং স্যাডলি ওই যে 40 জনের যে সামনে আমি প্রশ্নটা দিলাম, 40 জনের মধ্যে মেজরিটি পিপল ডোন্ট হ্যাভ দ্য আনসার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এই জায়গাটাতে আমার মনে হয় বিস্তর কাজ করা দরকার ফ্রম দি স্টুডেন্টস পার্সপেক্টিভ। আমি একটা কোর্স নিয়ে ভর্তি হয়ে গেলাম, বন্ধু বলল, জেঠু বলল, কাকু বলল, স্যার বলল, ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে গিয়ে কোর্সটা করার চলাকালীন আমার হয়তো ইন্টারেস্ট গ্রো করলো না, তারপর আমি শিফট করে গেলাম অন্যান্য সাবজেক্টগুলোতে মাস্টার্স করার জন্য। মাস্টার্সটা বাড়ি থেকে বললো স্যার করতে হয় মাস্টার্স। এই যে বাড়ি থেকে বললো স্যার মাস্টার্সটা করতে হয়, এই জায়গাটার চেঞ্জটা হওয়া দরকার হচ্ছে আমার মনে হয়েছে মাস্টার্সটা করা দরকার, তাই আমার মাস্টার্সটা করতে হবে। এবার এই যে আমি যে কোয়েশ্চেনটা করলাম 5 বছর পরে কোথায় দেখবে, তখন থেকেই ওদেরকে কিন্তু এই কোয়েশ্চেনটা দিয়ে আমি ট্রিগার করা শুরু করলাম যে এই যে ক্যামেরাতে, তোমরা যে ক্যামেরা ইউজ করছো, ক্যামেরাতে আমরা এরকম ঘুরিয়ে ফোকাস করি, তো যখন স্টুডেন্টসরা ঢোকে পুরো জায়গাটাই না ব্লার থাকে। তো আমাদের অ্যাজ আ টিচারদেরও এটাও দায়িত্ব ওটাকে ব্লারটাকে ফোকাসে নিয়ে আসা, এবং ওই ট্রিগারিং পয়েন্টটা কিন্তু আমি একদম ফার্স্ট ডে ফার্স্ট ক্লাসেই করি, এবং তারা ভাবতে শুরু করে যে এবার তাহলে 2 বছরটার পর আমি কি করব। যদি আমি অ্যাকাডেমিক্স আসতে চাই তাহলে আমার একটা রুট হবে, যদি আমি প্রফেশনাল লাইফে যেতে চাই তার একটা রুট হবে, সেই মতো করে আরও অ্যাড অন কোর্সগুলো আমাকে করতে হবে, ঠিক আছে, করে তাহলে একটা মাইন্ডসেট তখন থেকেই ডেভেলপ করাটা দরকার। এবং এটা শুধু মাস্টার্স লেভেলে না, এটা উচিত যে কোনো স্টুডেন্টের 11-এ উঠেই এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করা একদমই। মানে এই 11-এ কি হয়, সবাই উঠে মজা করতে থাকে, মানে যেটা বেসিক ট্রেন্ড আমি যেটা দেখি, আমিও হয়তো করেছি টুকটাক, মানে মাধ্যমিকটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, বিভৎস ইম্পর্টেন্স দেওয়া হয়, ছোটবেলা থেকে বোঝানো হয় মাধ্যমিক ইজ আ ভেরি ভাইটাল এক্সাম, ভেরি ভাইটাল এক্সাম। তো স্টুডেন্টসরা মোটামুটি 8-9 থেকে মেন্টাল প্রিপারেশন নিতে থাকে যে মাধ্যমিকটা আমাকে ভালো করে দিতে হবে। এবার মাধ্যমিক দেওয়ার পর 11-এই উঠেই না কেমন একটা ফোকাসটা হারিয়ে যায়, মানে ওই পাখা গজিয়ে, হ্যাঁ সেই ভাষাতে, কলোকিয়াল ভাষাতে পাখনা গোজায়। তারপরে যেটা হয় 12-এ গিয়ে পুরো লেজে গোবরে অবস্থা, বিশাল সিলেবাস, তারপর অনেক সময় দেখা যায় ডিটোরিয়েশন অফ দ্য রেজাল্ট, এবং তারপরে কি নিয়ে পড়বো খুব কনফিউজড। এটা একটা বিশাল সমস্যা যেটা আমি দেখে এসেছি। এবং আর একটা সমস্যা যেটা আমার এত বছরের পড়ানোর পর আমার যেটা মনে হয়েছে, স্যার এই সাবজেক্টটা কি ভালো, ওই সাবজেক্টটা কি ভালো, এইটা করলে কি ফিউচার আছে, ওইটা করলে কি ফিউচার হবে, নাকি এটা করলে কিছু হবে না, এই প্রশ্নটাই ভুল। সব সাবজেক্টই ইম্পর্টেন্ট, সব সাবজেক্টেরই একটা ইম্পর্টেন্স আছে, হ্যাঁ, কিন্তু যেটা মাথায় নিতে হবে, যদি সেই সাবজেক্টে আমি যদি ভালোভাবে না পড়ি তাহলে আমি কোনোদিনই ভালো সাবজেক্ট নিয়েও ভালো রেজাল্ট যদি না করি তাহলে আমি কোনোদিনই ভালো চাকরি পাবো না। আবার সো কল্ড যদি আমি নট সো ট্রেন্ডিং সাবজেক্ট নিয়েও পড়ি, কিন্তু সেই সাবজেক্টে একটাই পোস্ট ক্রিয়েট হলো ফর এক্সাম্পল,
তাহলে যেন ওই পোস্টটা আমার হয়। এই মেন্টালিটিটা ডেভেলপ করাটা ভীষণ ভীষণ দরকার। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টসদের মধ্যে এটা করার, এবং এনবিউর অনেক স্টুডেন্টদের সাথে আমার যোগাযোগ আছে, তাদেরকেও আমি অনেক সময় নানা অকেশনে বা চা খেতে বসে বা আড্ডা দিতে বসে আমি তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করি, তারা বোঝে। বাট মাস্টার্স লেভেল না, ইটস টু লেট টু ডিসাইড অন দিস। কেন অনেক সময় অনেক যেমন যেটা হয়, মাস্টার্স করে রিসেন্টলি আমি বলছি বাংলা ডিপার্টমেন্টের ছেলে, সে আমাকে সেদিনকেই জিজ্ঞাসা করলো, স্যার মাস্টার্স হয়ে গেল, এবার কি করব, বিএড করব না ল নিয়ে পড়বো? অ্যান্ড আই ওয়াজ লাইক, তুমি মাস্টার্স কমপ্লিট করার পর ইউ আর থিঙ্কিং অন দিস লাইন। এবার আমি বলছি তুমি বিএড করবে, বলছে বাড়ি থেকে বলছে বিএড করতে, আবার আমার খুব ইচ্ছা ল নিয়ে পড়ার। তখন আমার ওর একটা বেসিক কোয়েশ্চেন ছিল, তোমার যদি ইচ্ছা ছিল ল নিয়ে পড়া, তাহলে তুমি এই 3 বছর গ্র্যাজুয়েশন, 2 বছর মাস্টার্স করে 5 বছর নষ্ট করলে কেন? না স্যার বাড়ি থেকে মানেনি। কিন্তু এই যে জায়গাগুলো যেমন স্টুডেন্টসদের নিজেদের ভাবা উচিত এবং বাবা মাদেরও ভাবা উচিত। এবং একটা জিনিস আমার নিজের লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি, সেটা হচ্ছে স্টুডেন্ট যেটা করতে চাইছে, যে সাবজেক্টে যেতে চাইছে, লেট দেম গো। সে ভালোবেসে করবে, সেটা জোর করে বা করতে হয় বলে করবে না। এই করতে হয় বলে করতে গিয়ে যেটা হয়, চাকরি পাওয়া যায় না। তখন একটা মরাল, এখন একটা তো ট্রেন্ডিং ওয়ার্ড আছে ডিপ্রেশন। আমি সেজে গুজে চললাম ডিপ্রেশন, হ্যাঁ ওই যে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এবার এই জায়গাগুলোতে না মানে আমার মনে হয় খুব কথাবার্তা কম হয়, মানে একটা এবং আমার মনে হয় আমি বিইং আ টিচার, এটা আমি আমার দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। শুধু পড়ানোটা আমার দায়িত্ব না, স্টুডেন্টসদের ক্যারিয়ার বিল্ড আপ করে দেওয়াটাও বা সেই বিষয়ে সচেতন করাটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আমার মতো আরও নিশ্চয়ই টিচাররা আছেন, তারা করেন। কিন্তু এটা কোথাও গিয়ে সবাইকে বুঝতে হবে, মানে সব ফ্র্যাটার্নিটিকে বুঝতে হবে, স্টুডেন্টকে বুঝতে হবে, প্যারেন্টসকে বুঝতে হবে, টিচার্সকে বুঝতে হবে, তবে গিয়ে এরকম একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। স্যার আমার নেক্সট প্রশ্নটা ছিল আপনাকে, যে মানে এডুকেশন সিস্টেমটা যে ওটা এই সময়ে, মানে এখন তো দেখেন আমার মনে হয় যুগের সাথে সাথে প্যাটার্নটাও চেঞ্জ হয় বা হওয়া দরকার, এটা তো আপনি আরও বেটার আমাকে বলতে পারবেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম, প্রশ্নটা ছিল যে আপনার কি মনে হয় যে এই সময়ের জন্য এডুকেশন সিস্টেমটা কতটা এফেক্টিভ কি না, যদি না হয় কেন, বা হয়েও যদি থাকে কতটা? কিন্তু আরেকটা কথা আমি বলছি প্রশ্নটা করার আগে, আমি যা আপনার যে এত সময় যা বললেন, যা বুঝলাম, যে আমরা সবসময় বলি যে সিস্টেমটা ঠিক কি না, যেরকম আমার এখনের প্রশ্নটাও আমি এডুকেশন সিস্টেমের দিকে আঙ্গুল তুলে বলছি, কিন্তু আপনি যেটা বললেন আমি বুঝলাম যে স্টুডেন্টের ফোকাস থাকাটা অনেক বেশি দরকার। কারণ টিচাররা তো বেস্ট দেখেই টিচার হয়েছে, যে কেউ তো আজকে টিচার হতে পারবে না, প্রফেসর হতে পারবে না, সে একটা কিছু পেরিয়ে এসেই হয়েছে। স্টুডেন্ট যদি ফোকাস না থাকে তাহলে আলটিমেটলি জিরো, এটাই মানে আপনিও এটাই বলতে চেয়েছেন। তো এইবার স্যার আমি জানতে চাইবো যে কতটাই যে এফেক্টিভ বললাম, আপনার কি মনে হয় যে মানে যুগের সাথে কি ব্যাপারটা এইভাবেই আছে? প্রথমেই বলি, এই যে এডুকেশন সিস্টেম, এটা কোনো স্ট্যাটিক জিনিস না, এটার আপগ্রেডেশন কিন্তু চলছে। আচ্ছা, ঠিক আছে, যেমন প্রেজেন্টলি একটা থরো চেঞ্জ চলছে থ্রু এনইপি। তো এই যে এনইপিতে এখন তুমি দেখবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন আগে যখন আমরা করেছি বা তোমরা করেছো, তখন 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন ছিল, 2 ইয়ার্স মাস্টার্স ছিল। ঠিক। তারপরে তখন ফার্স্টে ছিল ইয়ারলি বেসিসে পার্ট 1 পার্ট 2 এরকমভাবে পরীক্ষা হতো। তারপর আসলো সেমিস্টার সিস্টেম, সিবিসিএস সিস্টেম আসলো। এখন যেটা এসছে সেটা হচ্ছে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্লাস 2 ইয়ার্স প্লাস 1 ইয়ার্স মাস্টার্স। এবার এই পুরো কনসেপ্টটা আমি একটু বলি, হয়তো অনেক দর্শকই জানতে চাইবে এই পুরো কনসেপ্টটা কি, বিকজ আমি যেহেতু সিস্টেমের মধ্যে পার্ট, তো আমরা একটু বেশি এখন জেনে ফেলেছি, বাকিরা আস্তে আস্তে জেনে যাবে। তো সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে, আগে থেকে ছিল অনার্স পাস, এখন পুরো কনসেপ্টটাই উঠে গেছে, অনার্স পাসের আর কোনো কনসেপ্ট নেই, এখন হয়ে যাচ্ছে হচ্ছে মেজর আর মাইনর, মেজর কোর্স মাইনর কোর্স। এবার তার মধ্যে ডিফারেন্ট পারমুটেশন কম্বিনেশন আছে, মানে 1 মেজর 2 মাইনর, 2 মেজর 1 মাইনর 3 মাইনার্স। ঠিক আছে, তার মানে 3টে ক্যাটাগরি পেয়ে গেল একটা স্টুডেন্ট। এবার সাপোজ এখানে আমি ইংলিশ মেজর নিলাম, তার সাথে আমি ডুয়াল মেজর নিচ্ছি, ফর এক্সাম্পল আমি ডুয়াল মেজর সিঙ্গেল মাইনর নেব, তাহলে আমি ইংলিশে মেজর নিলাম, মাস কমে মেজর নিলাম, মাইনর হিসাবে আমি মেবি পল সায়েন্স নিয়ে নিলাম। ঠিক আছে, এবার অথবা আমি আলাকাতেও করতে পারি, মানে এখন আর ওই সিস্টেম না ওই ব্যারিয়ারটা নেই,
মানে আমি আর্টসের স্টুডেন্ট, আমি কমার্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, এখন এনিবডি ক্যান টেক এনিথিং। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গ্র্যাজুয়েশন আগে থেকে কী ছিল, 3 বছর করার পর অনার্স গ্র্যাজুয়েট হতো বা পাস গ্র্যাজুয়েট হতো। এখন কিন্তু সেই কনসেপ্টটা উঠে গেল এই নতুন সিস্টেমে। সেটা হচ্ছে 1 বছর কমপ্লিট করে কেউ যদি মনে করে আমি আর পড়বো না, নাই পড়তে পারে, তাহলে সে পাবে হচ্ছে সার্টিফিকেট কোর্স। আচ্ছা, 2 বছর কমপ্লিট করার পর কারো যদি মনে হয় আমি এবার ছেড়ে দেবো, সে পাবে ডিপ্লোমা। ঠিক আছে, 3 বছর পর যদি কারোর মনে হয় আমি ছেড়ে দেবো, তাহলে সে পাবে হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। আর 4র্থ বছরটা কমপ্লিট করার পর যদি হয়, তখন সে পাবে গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ এবং অনার্স, দুটো পার্ট হয়ে যাচ্ছে। যেটা অনার্স বলতাম, হ্যাঁ, এখন ওটা 4th ইয়ারে গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা গ্র্যাজুয়েশন উইথ অনার্স, একটা গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ। ঠিক আছে, এবার এই যে এতগুলো ক্যাটাগরি হয়ে গেল, তাহলে স্টুডেন্টসদের কাছে প্রচুর অপশন। আমি ল্যাটারাল এক্সিট যে কোনো সময় করতে পারি। ঠিক আছে, করে আমার যদি মনে হয় আমি কোনো একটা সাবজেক্টে 2 বছরের ডিপ্লোমা কোর্স করার পর আমি প্রফেশনাল ফিল্ডে চলে যাব, তো ফাইন, তার আর বাকি 3 বছর তাকে আর অ্যাকাডেমিক্সে থেকে সময় নষ্ট করতে হবে না, সেই টাইমটা সে অন্য জায়গায় ইনভেস্ট করুক। ঠিক আছে, আবার 3 বছর গ্র্যাজুয়েশন করার পর চিরাচরিত 2 বছরের মাস্টার্স করতে পারে মানে ইউনিভার্সিটিতে এসে। আবার কেউ যদি মনে করে আমি 4th ইয়ার গ্র্যাজুয়েশনে রিসার্চ করব, সেটাও করতে পারে, তাহলে তার ক্ষেত্রে মাস্টার্স হয়ে যাবে 1 বছরে। ঠিক আছে, তো এই যে এত ডিভিশন, এটা তো আমার মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দি সোসাইটি। একটা এখন আর ওই একই গতে মানে সবাই এক জিনিস পড়ছে, সবাই একই জিনিস করতে হবে, এবং এই আর্টস সায়েন্স কমার্স এই যে ভাগগুলো, এইগুলো করে দিয়ে এবং জোর করে একটা স্টুডেন্টকে একটা জিনিস জোর করে পড়ানো এবং সে সেটা পড়তে চাইছে না। এখানে কিন্তু ল্যাটারাল শিফটও আছে। মানে আমি ফার্স্ট মেজর নিয়েছিলাম হচ্ছে ইংলিশ ফর এক্সাম্পল, আমার ইংলিশ আর মেজর ভাল লাগছে না, আমি কিন্তু শিফট করে অন্য সাবজেক্টকে, যেটা আমার মাইনর ছিল, আমি সেটাকে মেজরে কনভার্ট করে নিতে পারি। এই অপশনগুলোও থাকছে। মানে সাপোজ আমি এটা খুব বেসিক এক্সাম্পল দিয়ে বলছি, লতা মঙ্গেশকরকে যদি বলা হতো আপনি স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলুন, তাহলে কি লতা মঙ্গেশকর হতেন না। আবার অন দি আদার হ্যান্ড সচিনকে যদি বলা হতো আপনি ডাক্তার হন, মানুষের অপারেশন করুন, উনি তো পারতেন না। তাহলে এই যে একটা স্টুডেন্টকে নিজেকে তো বুঝতে হবে যে আমি কিসে পারদর্শী, উইচ ইজ মাই ফর্টে। এই নিজে কিসে পারদর্শী এটা বোঝার সুযোগ যেমন ও প্রতি বছর পাচ্ছে, এবং শিফট করে নিজেকে মানে আপডেট করে নিয়ে, কনভার্ট করে নিয়ে ও সেই অপশানটাও পাচ্ছে ইয়ার লস ছাড়াও। তাহলে এটা তো এডুকেশন সিস্টেমে এটা বিশাল রদবদল, এবং এটা তো ইটস এ ভেরি পজিটিভ, কি বলবো, চেঞ্জ, ডেফিনেটলি ভেরি পজিটিভ চেঞ্জ। এখন এই সবে আমাদের যদিও এখন আমাদের এক্সপেরিমেন্টাল বেসিসে চলছে, বিকজ এবছর যারা মানে গত বছর যারা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে তারাই এই ব্যাচের প্রথম। আচ্ছা, তো এটা এখনো মানে পুরোটার মানে কি বলবো, ওয়েদার ইট ইজ সাকসেসফুল অর নট সাকসেসফুল এটা বুঝতে গেলে এখন আমাদের 4 বছর ওয়েট করতে হবে, তবে আমরা টোটাল হোল পিকচারটা বুঝতে পারবো। বাট থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি তো দিস ইজ সামথিং উইচ ইজ কমপ্লিটলি নিউ অ্যান্ড ভেরি ইউনিক। এবং এটা যদি স্টুডেন্টরা এটার যদি সুবিধাটা নিতে পারে, এটাও আমার একটা প্রশ্ন, যদি নিতে পারে, অপশন তো দেওয়া হচ্ছে, কিন্তু এই জায়গাটাতেই আমি ওই জন্য আগের প্রশ্নে বললাম স্টুডেন্টকে হ্যাজ টু বি ভেরি ফোকাসড, যে আমি কিভাবে নিজেকে দেখছি আফটার 5 ইয়ার্স। মানে সিস্টেমটার ভালো হতে পারে, ভালোর জন্যই বানানো হয়েছে, কিন্তু আবার খারাপও হতে পারে। হ্যাঁ, মানে স্টুডেন্টরা যদি সেটাকে না নিতে পারে, বা এখন এক একটা, আগে তো আমাদের কি ছিল, যেমন আমি যখন অনার্স করেছি আমাদের 8টা অনার্স পেপার ছিল, আমি যতদূর 8টা অনার্স পেপার ছিল, 2টো পাস পেপার ছিল, 4টে, আবার ওখানে 8টা, মানে এরকম একটা গল্প ছিল, মানে টোটাল 16টা। এখন কিন্তু স্টুডেন্টসদের পড়তে হচ্ছে 22 থেকে 24টা পেপার। ঠিক আছে, তার মধ্যে কিছু কম্পালসারি আছে, কিছু স্কিল ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট এরিয়া যেটা এবারের এডুকেশন সিস্টেমে নিয়ে আসা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা এসিসি বলছি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ঠিক আছে, এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে প্রতি সেমিস্টারে তাদেরকে কিছু অ্যাডেড স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে হবে ফর ফিউ ক্রেডিটস। ঠিক আছে, এবার এই স্কিলগুলো কী হতে পারে, কেউ ফটোগ্রাফি করতে পারে, ঠিক আছে, কেউ সোশ্যাল সার্ভিস করতে পারে, কেউ কম্পিউটার জানতে পারে। এই যেখানে মানুষের স্কিল ডেভেলপমেন্ট হয়, মানে আমি গ্র্যাজুয়েশনটা করলাম ঠিকই, হয়তো হিস্ট্রি পল সায়েন্স নিয়ে, 2টো মেজর নিয়ে করে, আমি 3 বছরের মাথায় আমি গ্র্যাজুয়েশন করার পর বললাম না আমি আর করবো না, আমার স্কিল ডেভেলপমেন্ট আমার ফটোগ্রাফি ছিল, তাহলে লেটস মুভ, আই ওয়ান্ট টু বিকাম আ ফটোগ্রাফার। তাহলে ও কিন্তু শিফট করে গিয়ে ফটোগ্রাফির ওপর কোনো কোর্স করে নিয়ে হি ক্যান বিকাম আ ফটোগ্রাফার।
তাহলে এই যে অপশনগুলো এখন কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো এইগুলোর কতটা দেখতে হবে, কতটা স্টুডেন্টসরা এটার ইউটিলাইজেশন করতে পারছে। স্যার একটা কথা আবার মনে পড়লো, আপনি যে বললেন নিউ পলিসিটা, মানে এডুকেশন পলিসিটা কারেন্ট যেটা আছে, ওটা কি ফুল ফর্মটা? ওটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ন্যাশনাল এডুকেশন পলিসি। আচ্ছা, তো এই যে পলিসিটা, যা যতটা বুঝলাম, প্রথমে ক্লিয়ার করেই আপনি বোঝালেন, বুঝতে পেরেছি। তো এইটাতে কি কি চ্যালেঞ্জেসও আমার মনে হচ্ছে কিছু, মানে স্টুডেন্টদের ভালোর জন্য তো করা হয়েছে, কিন্তু চ্যালেঞ্জেস কি কি আসতে পারে, মানে কি কি ফেস করতে পারে? এই যে আমরা অনেক সময় বলি না, উই আর স্পয়েলড বাই চয়েসেস। ঠিক ঠিক, আমি এটাই বলছি। এই জায়গাটাতে গিয়ে হয়তো স্টুডেন্টসরা একটু কনফিউজড হলেও হতে পারে যে আমি এতগুলো অপশন পাচ্ছি, তাহলে কোনটা নেব। ঠিক আছে, এই আবার পরবর্তী ইয়ারে উঠে ও আবার শিফট করারও সুযোগটা পাচ্ছে। এবার যদি ও খুব, ওই যে আমি প্রথমেই বলছিলাম ফোকাস, যদি ওটা সেটা না থাকে তাহলে কিন্তু ডিফোকাস হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকছে। ঠিক আছে, এই আমি এইটা নিতে গিয়ে ওইটা নিয়ে নিলাম, ওটা চেঞ্জ করে এটা করে ফেললাম, তাতে আলটিমেটলি যেটা হবে, যদি একটা স্টুডেন্ট মনে করো 3টে বছরই চেঞ্জ করেছে, তাহলে যেটা হবে ও তো ইনডেপথ সাবজেক্টগুলো জানতে পারবে না। এবার এই যে ইনডেপথ জানতে পারলাম না, তাতে কিন্তু ওই যে অল্প শিক্ষা আর ভয়ঙ্করী না হয়ে যায়। মানে দ্যাটস দ্য অনলি কনসার্ন দ্যাট আই ফিল। আমার এটাই একটা শুধু চ্যালেঞ্জ বলে মনে হয়েছে। আর কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ? তবে আরেকটা এটার একটা সিলভার লাইনিং আছে, সেটা হচ্ছে হয়তো স্টুডেন্টটা করতে চাইলেই হয়তো কলেজ সেটাকে অ্যালাউ নাও করতে পারে, বিকজ দ্য কলেজ অ্যাডমিনিস্ট্রেশন দে নো যে কোনটা কি হতে পারে, কোন দিকে গেলে কি করতে পারে। তো উই আর হোপফুল যে সিস্টেম উইল নট অ্যালাউ দ্যাট। আমি অপশন তো আছে স্টুডেন্টের কাছে, ঠিক আছে, কিন্তু একটা উইয়ার্ড কম্বিনেশন নিয়ে ফেললো কেউ, সেটা নিয়ে যদি তার কোনো ভবিষ্যৎ না থাকে, আমার মানে দেয়ার উড বি দ্য কলেজেস, তারা নিশ্চয়ই সেটাকে একটু চেক পয়েন্টসে রাখবেন হয়তো বা। না, আমি কেন বললাম, কেন কি আমাদের সময়ও যা ছিল সিস্টেম, সেটা তো দেখা গেছে অনেকেই মানে একটু কনফিউজড ছিল। এটা হয়, হ্যাঁ, মানে কনফিউজ তো থাকবে, আবার একটা পিয়ার প্রেশারেরও গল্প থাকে। আমি জানি না মানে এটা বলা উচিত হবে কিনা, বাট স্টিল আমি বলি আমার কি এসে যায়। আমি বরাবর ফার্স্ট হয়ে এসেছি স্কুলে, ঠিক আছে, একদম নার্সারি থেকে 12। তো অঙ্কতে মনে করো আমার উচ্চ মাধ্যমিকে ছিল 99, ঠিক আছে, ফিজিক্সে 93, এরকম নম্বর, ঠিক আছে। তো বাড়ি থেকে খুব প্রেশারাইজ করা হলো, সেটা হচ্ছে না, মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলে এবং ভালো ছেলে, তাই তোমাকে তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার এছাড়া তো কোনো কিছু হবে না, মানে দিস ওয়াজ হোয়াট ওয়াজ টোল্ড। কিন্তু আমার কোনোদিনই না জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ার বা ডক্টর হওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু মারাত্মক পিয়ার প্রেশারে আমাকে কিন্তু জয়েন্টে বসতে হয়েছিল। ঠিক আছে, জয়েন্টে বসেছিলাম এবং আমি মাকে শর্ত দিয়েছিলাম। আমার মা কিন্তু বলে রাখি, আমার মা কিন্তু স্কুলের হেড টিচার ছিলেন। আমার দাদু, আমাদের গ্রামে যদি এখনও যাও, গিয়ে যদি বলো মাস্টারমশাইয়ের বাড়ি যাব, তো দে উইল টেক ইউ টু মাই হাউস। মানে এবার কি হয়, মাস্টারমশাইয়ের বৌমা টিচার, তার নাতি, তাকে তো একটু ভালো কিছু হতে হবে, মানে একটা মারাত্মক প্রেশার। হ্যাঁ, প্রেশারে কিন্তু অনেক সময় পারফরমেন্স খুব ফেলিয়ার হয়। এটা কিন্তু থ্যাঙ্কফুলি আমার হয়নি, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট দ্যাট প্রেশার ইন মাই হেড। এবার যেটা হয়েছে সেটা যে আমি জয়েন্টে মাকে বলেছিলাম আমি বসছি, যদি আমি চান্স পাই দ্য ডিসিশন উইল বি মাইন। হ্যাঁ, তো তারপরে এরকম একটা বেশ টক্কর দিয়ে, মানে ওই যে বললাম প্রথম থেকে বলছিলাম স্টুডেন্টকে ফোকাস হতে হবে, আমি কি করতে চাই। তো আই ওয়াজ ভেরি মাচ ফোকাসড। আমি 11-এ উঠেই বুঝেছিলাম আই ওয়ান্ট টু বি আ প্রফেসর। ঠিক আছে, এবার জয়েন্টে দিলাম, জয়েন্টেও খুব ভালো র্যাঙ্ক হলো, 219 র্যাঙ্ক হলো। তখন তো আমি আরও বললাম মানে সমস্যায়, যে 20,019 হলে বোধহয় ভালো হতো, তাহলে অ্যাটলিস্ট বাড়িতে কিছু আর সামলাতে হতো না, যে বাজে রেজাল্ট হয়েছে চলো বাদ। যাই হোক, আমি তো বাড়িতে বললাম যে আমি ইঞ্জিনিয়ার হব না, ডাক্তার হব না। ওকে, করে টোরে তারপর বাড়ি থেকে প্রেশারাইজ করা হলো, তাহলে তুমি ম্যাথস অনার্স নিয়ে ভর্তি। আমি ম্যাথস আমার মাধ্যমিকে 100, এতে 99। হ্যাঁ, তো ভালো ছেলে, ম্যাথস নিয়ে ভর্তি হও। তো আমাকে জোর করে ম্যাথস অনার্সে ভর্তি করা হলো। এবার আমি শুধু বাড়িতে একবার বলেছিলাম আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। তো বাড়িতে পুরো হিরোশিমা নাগাসাকি শুরু হয়েছিল। এটা শুধু আমার বাড়ি না, আমার বাড়ির গল্প না, এটা ঘর ঘর কি কাহানি, একদম ঘর ঘর কি কাহানি। আর মধ্যবিত্ত বাঙালি পরিবার হলে তো আরো বেশি, যারা শুনছে তারাও রিলেট করতে পারবে। ঠিক আছে, এবার আমাকে জোর করে ম্যাথস অনার্সে ভর্তি করিয়ে দেওয়া হলো। আই এম রিপিটিং, আমাকে জোর করে ম্যাথস অনার্সে ভর্তি করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ক্লাস করলাম আমি 1.5 সপ্তাহ করে। আই ওয়াজ নট ফিলিং দ্য পালস। ঠিক আছে, আমি পালস পাচ্ছি না। ম্যাথস আমার করতে ভীষণ ভালো লাগে, আমার এখনো ফেভারিট সাবজেক্ট। কিন্তু কেন জানি না আমার খালি মনে হচ্ছিল ইংলিশ অনার্স পড়লে, মানে আই এম সিইং মাইসেলফ অ্যাজ এ ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট। আমি ডিরেক্ট প্রিন্সিপালের ঘরে গেছিলাম, গিয়ে বলেছিলাম প্লিজ কনভার্ট মি।
এবং প্রিন্সিপাল আমার কনভিন্সড হয়েছিলেন, তাই উনি আমাকে কনভার্ট করেছিলেন। করে আমি ইংলিশ অনার্সে কনভার্ট হলাম। ইংলিশ অনার্স করতে করতে আই কেম টু নো অ্যাবাউট মাস কম। তখন আমি মাস কম সম্পর্কে জানতাম না। আই কেম টু নো অ্যাবাউট মাস কম। এবার মাস কমে তবে ইংলিশ অনার্সে ভালো রেজাল্ট হলো, ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে খুব ভালো রেজাল্ট হলো, একদম টপারদের মধ্যে। তারপরে ডিসাইড করলাম যে আমি ইংলিশে মাস্টার্স করবো না, বিকজ আমি করবো মানে মাস কম পড়বো, বিকজ একটা ব্যাক অফ দ্য মাইন্ড যেটা আমার চলছে, আমার যদি প্ল্যান এ ইজ অলওয়েজ বিকামিং আ প্রফেসর, প্ল্যান বি হচ্ছে অ্যাজ আমি ছোটোবেলা থেকে পেন্টিং করে এসেছি এবং ক্রিয়েটিভ ফিল্ডে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে এবং ওয়ার্ল্ডের মধ্যেও পেন্টিংয়ে ফার্স্ট হয়েছিলাম। তো সেই সব, হ্যাঁ, প্লাস পেন্টিংয়ে আমার চিত্রভূষণ অ্যাওয়ার্ডেড আছে, 7th ইয়ার কমপ্লিট করা আছে। তো দিজ আর লাইক পেন্টিং ব্যাকগ্রাউন্ড, অনেকেই জানে না, এটা আমারও জানা, এটা অনেকেই জানে না। তো এবার যথারীতি তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছিল যে আমি তাহলে অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে যাবো। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে যাবো, সেটা যেতে গেলে আমাকে মাস কম করতে হবে। তো দিস ওয়াজ মাই প্ল্যান বি, ঠিক আছে। এবার এই করে আমি মাস কমে মাস্টার্স ভর্তি হলাম। ভর্তি হয়ে যেটা আমার হলো, দ্যাট ওয়াজ মাই দ্য বেস্ট ডিসিশন টিল ডেট। মানে সাবজেক্টটা পড়তে গিয়ে আই জাস্ট ফেল ইন লাভ উইথ দ্য সাবজেক্ট, এবং এতটাই ভালোবেসে ফেললাম আমি যে পার্ট 1 দিয়ে ফার্স্ট টাইম নেট দিলাম অ্যান্ড আই ক্র্যাকড ইট। আমি নেটও কোয়ালিফাই করে ফেললাম। করে তারপর তো আই ওয়াজ লাইক মাই গড, আমি প্রফেসর হব। তো মাই লাইফ ওয়াজ সেট। তো আমি যেটা বলছি, আমি কিসে বেটার সেটা আমাকে বুঝতে হবে। এবং আমি প্রত্যেকটা অডিয়েন্সকে বলছি, যারা স্টুডেন্টস আছো তাদেরকে বলছি, তোমার কোনটা ফটে, তুমি কোনটাতে ভালো, সেটা তুমিই একমাত্র বুঝবে, সেটা পাশের বাড়ির কাকু বুঝবে না, ঠিক আছে। তাই আগামী দিনে কিভাবে ডিসিশন নেবে সেটা কমপ্লিটলি ওই যে প্রথমে বলেছিলাম 5 বছর পরে কোথায় দেখছো, যেটা আমি ক্লাস 11-এ নিজেকে দেখে ফেলেছিলাম যে আই ওয়ান্ট টু বিকাম আ প্রফেসর। তার জন্য আমাকে যা যা লেবার, যতখানি লেবার, যে যে জায়গায় ইনপুট দিতে হবে আমি দেবো, আর আমি রেডি সেটা দেওয়ার জন্য, এবং আমি দিয়েওছি। এবং তার ফলস্বরূপ আমি যে এত কম বয়সে, যেমন আমার জানুয়ারি মাসে রেজাল্ট বেরিয়েছে, আমি অগস্টে জয়েন করেছি অ্যাজ এন ইউনিভার্সিটি প্রফেসর, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই যে একটাই পোস্ট ছিল, কেন আমার হবে না, হতেই হবে আমাকে। স্যার আবার আসছি একটা জায়গায় যে সব কিছু নিয়েই ফোকাস থাকা না থাকা, কনফিউজড হওয়া না হওয়া, তার মধ্যে আজকাল বেশি দেখা যাচ্ছে, আমাদের সময় একটু কমই ছিল, যে পট করে লোকে, আগেও আমরা ডিসকাস করলাম এটা, যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। না না, এটা সোশ্যাল মিডিয়া, এটার একটা কারণ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি জানতে চাচ্ছি আপনার থেকে যে মেন্টাল হেলথ, আমার মনে হয় মেন্টাল হেলথটা অনেক ম্যাটার করে। তো মেন্টাল হেলথটা এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিংয়ে কতটা ইম্পর্ট্যান্ট আপনি? মেন্টাল হেলথ ইজ ইকুয়াল ইম্পর্টেন্স টু মাই ফিজিক্যাল হেলথ। এই কনসেপ্টটা আজ থেকে হয়তো 5 বছর, 6 বছর বা 10 বছর আগেও ছিল না। পিপল ওয়্যার নট অ্যাওয়্যার অফ ইট। এখনকার থ্যাঙ্ক গড টু, এই যে সোশ্যাল মিডিয়া তুমি বললে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার এক্সপোজার্স, আমরা এই নিয়ে কথা বলি এবং এই নিয়ে মানুষ হ্যাভ বিকাম অ্যাওয়্যার। তবে এখানে আমার একটা অবজারভেশন আছে, এই যে মন খারাপ মানেই সেটা ডিপ্রেশন নয়, এই জায়গাটাতে কিন্তু বুঝতে হবে, এই ডিফারেন্সটা আমাকে করতে হবে। এই যে আমি কিছু একটা হলো, আমি সেজে গুজে চললাম টাটা বাই বাই বলে ডিপ্রেশনে, maybe I'm sounding like a very old person, but no, but this is fact. Mental depression is important, মানে is vital, and pure মানে কমিটমেন্ট দিয়ে সেটাকে কিওর কিভাবে করা যায় সে বিষয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত। কিন্তু আমি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে, সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়, এটা প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, এই যে ইয়াং বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা দেখি দুমদাম সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলছে ডিপ্রেশনে বলে, হ্যাঁ, কিন্তু কতখানি হলে আমার ডিপ্রেসড আমি হব, হ্যাঁ, তাহলে সেইটা তো আমাকে বুঝতে হবে। শ্রীজাতর কবিতা আছে না, যেখানে বলছে ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। তো ঠিক এইটা কিন্তু ততটা মন খারাপ নয়, হ্যাঁ, হয়তো কবির জন্য ঠিক, হ্যাঁ, কিন্তু এইটা আমাদের বুঝতে হবে। এবং যখন আমার মন খারাপ হচ্ছে বা আমার যখন ডিপ্রেসড ফিল করছি, দ্য ফার্স্ট থিং দ্যাট উই নিড টু ডু ইজ উই নিড টু টক, ওকে। এবং এই যে মেন্টাল প্রেশার ডিউ টু দিস একাডেমিক স্ট্রাকচার অর মেবি দিস পিয়ার প্রেশার, আমি যে আমার গল্প বললাম, তা আমি কি ডিপ্রেসড হইনি সে সময়? আমি কি মন খারাপ হয়নি? আমার তো হয়েছে, কিন্তু সেখান থেকে তো নিজেকেই বেরিয়ে আসতে হয়েছে। এবং হ্যাঁ, আমার ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় রবীন্দ্রনাথ ছিলেন আমার, মানে আমি যাকে একদম আমার কি বলবো সবটা মানি, তো ছিল, কিন্তু আজও আছে। কিন্তু সবার ক্ষেত্রে হয়তো সেই অবলম্বনটা পায় না তারা, ঠিক আছে, বা হয়তো মানে এক্সপ্রেস করার মানুষও পাচ্ছি না।
মানে হয়তো কাকে বলবো, কিভাবে বলবো, এই জায়গাটাও তৈরি হয় না। তবে এখন সমাজ অনেক পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে মানুষ এটা নিয়ে কথা বলছে। এবং হ্যাঁ, ডিপ্রেসড হওয়াটা স্বাভাবিক, আমি বলছি না এটা কোনো মহাজাগতিক ঘটনা হতে পারে না, হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। মানুষের শরীর যদি খারাপ হয়, মনও খারাপ হতেই পারে। আমাদের সেটাকে অ্যাড্রেস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের দিনে অনেক এনজিও আছে যারা এই নিয়ে কাজ করছে। প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে একটা করে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সেল আছে, আমাদের এনবিইউতেও আছে। তো সেক্ষেত্রে সেখানে যাও, কথা বলো, প্যারেন্টসদের সাথে কথা বলো, প্যারেন্টসদের সাথে কথা না বলতে পারলে বন্ধুদের সাথে কথা বলো, অ্যাটলিস্ট ডিসকাস। ওকে। এবং ইউনিভার্সিটিতে মানে পড়ানোর সময় আমি যেটা দেখি সেটা হচ্ছে, আই এম ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি, সবাই আমাকে বলে দে ট্যাগড মি অ্যাজ স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার। তো প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার স্টুডেন্ট নয়, হয়তো মানে আমার ডিরেক্ট স্টুডেন্ট নয়, ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টস, দে কাম টু মি, আমরা একসাথে বসে ডিসকাস করি। এরকম অনেক টপিক নিয়ে বহু কেস স্টাডি আছে, এরকম ডিসকাস করেছি, সেটার একটা ওয়ে আউট বার করার চেষ্টা করেছি। তো ডিপ্রেশন ইজ আ ন্যাচারাল থিং, ওকে, কিন্তু সেটাকে ওভার গ্লোরিফাই করারও কোনো দরকার নেই। আমি শুধু সেই জায়গাটাতে একটু এমফেসাইজ করতে চাইছি, ওভার গ্লোরিফাই করার জায়গা নেই। ডিপ্রেশন যদি হয়ে থাকে, সত্যি ডিপ্রেশন হয়ে থাকে, মন খারাপের থেকে বেশি ডিপ্রেশন হয়ে থাকে, তাহলে সেটারও কিওর হওয়ার অনেক রাস্তা এখন আছে, অনেক। তার মধ্যে তো ওয়ান অফ দ্য মেজর এরিয়া হচ্ছে দিস মিউজিক থেরাপি অ্যান্ড অল দোজ থিংস। মানে এগুলো নিয়ে তো অনেক লোক অনেক রিসার্চ করছে, অনেক কাজ হচ্ছে ডেফিনেটলি। স্যার, এই যে আপনি বললেন যে মিউজিক থেরাপি, বা কারোর পেন্টিং ভালো লাগে, পেন্টিং হতে পারে, নানান কিছু হতে পারে, মানে ক্রিয়েটিভ কিছু একটা করা। এইবার আমি একটু মানে আমাদের এডুকেশন সিস্টেমটাতে থেকেই আমি একটু অন্যদিকে টার্ন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর, এখন আমরা এখানে এই ফটোর পাশেই বসে আছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে, প্রত্যেকটা বাঙালি ঘরেই, কেউ বেশি কেউ কম হতে পারে, কিন্তু মানে ইন জেনারেল যদি আমি বলি, আমার বাড়ি হোক বা যারই বাড়ি হোক, রবীন্দ্রনাথের অন্তত বই আর ফটো এটা থাকবেই, এটা খুব কমন, একটা শো পিস হলেও থাকবে। আর আমরা সবাই জানি, বাঙালি ছাড়াও অবাঙালিরাও জানেন যে 1913 লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা সবাই জানে, কমন কথা। অনেক কিছু আছে রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি, মানে আমি সবাইকে বলতে চাই, স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে, ট্যাগরের উপরে রিসার্চ করছেন। তো আমি এই প্রশ্নটাই আপনাকে করতাম স্যার, যে আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেক কিছু জানার আছে, জানার শেষ নেই, এমন একটা চ্যাপ্টার রবীন্দ্রনাথ ট্যাগর। এমন কি কি আলাদা ব্যাপার আছে, মানে এই ব্যাপারে আপনার মানে রিসার্চ করার ব্যাপারটা কোথা থেকে আসলো? কবে আপনার মনে হলো যে এই টপিকে আমি রিসার্চ করব? আচ্ছা, এইটা না সেইভাবে কোনো একদিনে এরকম হুট করে হয়নি। ছোটবেলা থেকে যেটা হয়েছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়েই বড় হয়েছি। মানে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধহয় কোনো বাঙালি বড় হতে পারে না। এবং আমি যেটা বললাম, আমার একটা যেহেতু একাডেমিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, মানে দাদু টিচার, মা টিচার, এবং একটা গান, কবিতা, আঁকা, এর একটা মোটামুটি পরিমণ্ডল দেওয়ার চেষ্টা করেছেন আমার বাবা বা আমার জেঠুরা বা সবাই মিলে আর কি আমাদের ফ্যামিলিতে। তাই আমি জন্মে থেকেই না এনাকে দেখছি, হ্যাঁ, প্রথম থেকেই, মানে আমাকে নতুন করে চেনাতে হয়নি। তবে এক বছর যখন আমার বেশ মনে আছে, তখন আমার 6th ইয়ার জন্মদিন, ঠিক আছে, আমার মা আমাকে গীতবিতান গিফট করেছিলেন। হ্যাঁ, তখন অবশ্য অখণ্ড গীতবিতানটা উনি দেননি, 3টে খণ্ডে গীতবিতান হয়, তো 1 নম্বরে 2 নম্বরটা মা আমাকে গিফট করেছিল, দিয়ে বলেছিল পড়িস। আপনার তখন 6 বছর বয়স? হ্যাঁ, আমার তখন 6 বছর বয়স, খুবই ছোট। ঠিক আছে, বল পড়িস। এবার আমার স্কুলিং পুরোটাই ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, বা এই স্কুলে তো ইংলিশে কথা হচ্ছে, সব জায়গায় ইংলিশে কথা হচ্ছে। এবং এইটাও একটা মিথ, এটা মিথ আছে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা খুব একটা ভালো বাংলা জানে না। যেটা এই বিষয়ে আমি বলতাম, এটা একটা মিথ আছে। আমার ক্ষেত্রে তো সেটা কাজে লাগেনি, বিকজ থ্যাঙ্কস টু মাই মেবি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর সামথিং লাইক দ্যাট। এবং খুব ছোট বয়স থেকেই আমি গান শেখা শুরু করি, হ্যাঁ, আঁকা, কবিতা পড়া, কবিতা পাঠ করা এবং গীতবিতান পড়া। আমার বিছানাতে সব সময় গীতবিতান থাকতো, এটা এমনিই থাকতো। মানে আমি যখন সময় পেতাম খুলে উল্টো পাল্টে দেখতাম। সবাই যে গল্পের বই পড়ে, আমার না খুব একটা গল্পের বই পড়াতে খুব একটা ইন্টারেস্ট ছিল না ছোটোবেলায়। মানে আই এম টকিং অ্যাবাউট ওয়েন আই ওয়াজ ইন স্কুল, লাইক যখন আমি মনে করো 5, 6, 7, 8 পড়ছি, তখন থেকে আমি গীতবিতানটা তো দিয়েছিল যখন আমি 6 বছরের বাচ্চা ছিলাম, কিন্তু তখন তো আর পড়তে শুরু করিনি, আমি রেখে দিয়েছিলাম সাজিয়ে। তো মা আমাকে প্রায়ই বলতো, পড়ছিস না কেন, পড়তে হয়। হ্যাঁ, তারপর আমি যখন গানের স্কুলে ভর্তি হলাম, হ্যাঁ, তখন দেখছি রবীন্দ্রনাথের গান শেখানো হচ্ছে ওখানে।
তাহলে তো ওই গানগুলোর বইটা তো ওই গীতবিতান আমার বাড়িতে আছেই। হ্যাঁ, ম্যাডাম যখন আমার গানের কাকিমা যখন সবাইকে বলছে এই তোমরা গীতবিতান কিনো, তখন আমি একমাত্র হাত তুলতে বলছি হ্যাঁ আমার কাছে গীতবিতান আছে, পার্সোনাল কালেকশন আমার। হ্যাঁ, তো যাই হোক, তো সেই গীতবিতান পড়া শুরু করলাম আমি। তখন যে খুব আহামরি মানে বুঝতাম সেরকমটা না। হ্যাঁ, যেমন মেঘের কোলে রোদ উঠেছে, বাদলের কাছে ছুটি, হ্যাঁ ছুটি তো ছুটি, হ্যাঁ ছুটি, আমি এরমভাবে ভাবতাম। বা মনে করো আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। যখন আমি গান শিখতে যাই, এটা আমার ফার্স্ট গান ছিল, আমরা সবাই রাজা। আমি তো একদম গলা ফাটিয়ে যেমন হেলতে দুলতে বাচ্চারা গায় সেরকমভাবে গাইতাম, পারফর্ম করতাম, স্টেজে উঠে গাইছি। কিন্তু আমরা কি মানেটা বুঝেছি? মানে তো বুঝিনি। আমরা সবাই রাজা এখন কি সবাই ম্যাক্সিমাম পিপলই ভাববে যে এটা একটা বাচ্চাদের গান। কিন্তু আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম এটা মোটেই বাচ্চাদের গান না, এটা বোধহয় সব থেকে বয়স মানে মেন্টালি ম্যাচিওরদের গান, যেটা রবি এক্স্যাক্টলি আমরা সবাই রাজা। হ্যাঁ, ইট টক্স অ্যাবাউট ডেমোক্রেসি, ইট টক্স অ্যাবাউট। এবার এই যে রবীন্দ্রনাথের রাজার কনসেপ্টটা ভারী অদ্ভুত, এটা বলতে গেলে আবার আমাদের একটা গোটা এপিসোড চলে যাবে, ঠিক আছে, সেই নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারি। বাট আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। That means what does he talking about? He is talking about the democratic concept of India. এই যে ভোট চলছিল, আমরা যে ভোট দিলাম, রাজাকে চুজ করলাম, তাহলে রাজার রাজত্বে আমরা সবাই রাজা। আমরা ভোটটা না দিলে রাজত্ব ধসে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে গানের মানেটা, এটা তো আমি ক্লাস 5-এ বুঝিনি, বোঝার কথাও না, ম্যাচুরিটির দরকার। এইটা এবার যখন আমি রিসার্চ করতে শুরু করলাম, আমার বেশ মনে আছে, আমি যেহেতু মাস কমের টিচার, এবার প্রথমেই আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছে, ইয়ে মা, মাস কমের সাথে রবীন্দ্রনাথ কিভাবে রিলেটেড, লাইক হাউ ইজ ইট পসিবল, ইভেন তোমারটা আমার লিটারেচার হয়ে যাচ্ছে না তো? কিন্তু আমার মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে আমার মূলত কাজ হচ্ছে রবীন্দ্রনাথের গানের কমিউনিকেশনাল অ্যাসপেক্ট। একটা লোক একটা গান লিখে গেল, হ্যাঁ, যিনি লিখে চলে গেলেন 1941 সালে, আজকে আমরা দাঁড়িয়ে আছি 2024, till date the songs are relevant. How? তার মানে তার মধ্যে কি এমন পাওয়ার আছে যেটা মানুষ 1930 সালেও রিলেট করেছে, 1905 সালেও রিলেট করেছে, 2024 সালেও রিলেট করছে, ঠিক আছে? এই জায়গাটা না আমাকে খুব হন্ট করতো, যে কেন রবীন্দ্রসঙ্গীত এতটা ফেমাস, কেন এতটা ফেমাস, ওনার কন্টেম্পোরারিরা নন। হ্যাঁ, নোবেল পেয়েছে তুমি যেটা বললে, তার জন্য একটা অ্যাডেড ফুটেজ যেটাকে আমরা আজকালকার দিনে বলি, সেটা তো ডেফিনেটলি আছে, কিন্তু উনি ছাড়া আর কেউ পেলেন না কেন? এটাও তো প্রশ্ন। আপনাকে স্যার ইন্টারাপ্ট করছি, কেন কি এটা বলাটা দরকার ছিল। আপনি নিজেই বললেন, আমার অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেনই ছিল যে আপনার কি মনে হয় যে রবীন্দ্রনাথ আজকের যুগের এডুকেশন সিস্টেমেও কতটা রিলেভেন্ট, এটা আমার প্রশ্ন আছে। তার মাঝখানে আরেকটা কথা বলে দিচ্ছি, ভুলে যেতে পারি, আমি নাম নেব না, হয়তো নাম নেওয়াটা ঠিক হবে না। আমার মনে হয় বাঙালিরা তো রবীন্দ্রনাথ আমরা জানি, আগেও বলেছি আমি, একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় অবাঙালিও যে, সেও যদি এডুকেটেড মানুষ হয়, রবীন্দ্রনাথকে চেনে না, এটা হতে পারে না আমার মনে হয়। একটা বলিউডের সিনেমায় দেখানো হয়েছে যে বাড়িতে রবীন্দ্রনাথের ছবি দেখে হিরোইন বাঙালি, হিরো নন বেঙ্গলি, তো হিরোইনের বাড়িতে রবীন্দ্রনাথের ছবি দেখে বলছে দাদাজি নমস্কার, তো ওকে বলা হচ্ছে যে না এই রবীন্দ্রনাথ। আমার মনে হচ্ছে এই সিনটা জানি না কেন রাখলো, এটা আমার খুব একটা মানে ঠিক যায়নি, মানে ব্যাপারটা যায়নি। আবার হয়তো বুঝাতে চেয়েছে যে এরকমও লোক আছে যে রবীন্দ্রনাথকে চেনে না, এটাও হতে পারে। এই বিষয়ে আমি একটুখানি বলি। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে এই মানে প্রফেসর হওয়ার দরুন আমাকে তো ডিফারেন্ট জায়গাতে যেতে হয়, সেমিনার, ওয়ার্কশপ, এসবগুলোর জন্য। তো যখনই আমি স্টেটের বাইরে যাই, ঠিক আছে, তখন যেটা আমি লক্ষ্য করেছি, ইট ইজ মাই পার্সোনাল অবজারভেশন, এটা ভুল হতে পারে বাট ইট ইজ মাই অবজারভেশন। তার আগে আমি প্রথমে বলি ওয়েস্ট বেঙ্গলের কথা। বাঙালিরা দেখবে 3টে বাংলা ডেট জানে, ঠিক আছে? বাংলা ক্যালেন্ডার কতজনের বাড়িতে আছে আই ডাউট আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে? এবং আমাদের সব কিছুই কিন্তু ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী। তা সত্ত্বেও বাঙালিরা যে 3টে বাংলা ডেট জানে, এবং সবাই জানে, ইরেসপেক্টিভ অফ হুএভার দ্যাট পারসন ইজ, তার দুটোই হচ্ছে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। এক হচ্ছে পয়লা বৈশাখ, যেটা সবাই মোটামুটি জানে কবে পড়ছে, আর একটা হচ্ছে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। এই 3টে ডেট ছাড়া যে কোনো র্যান্ডম বাঙালিকে তুমি জিজ্ঞাসা করো আজকে বাংলার ডেট কবে বা আগামী কি আছে, কেউ বলতে পারবেই না, ঠিক আছে? এইটা হচ্ছে বাঙালিদের মধ্যে। এবার আমি তাহলে তুমি যে অবাঙালিদের মধ্যে বললে সেটা বলি। তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান বিভৎস প্রচলিত,
সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই জানে, সবাই, মানে এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সং অফ টেগর। ঠিক ঠিক আছে, এতটা রেন্ডিশন হয়েছে, এত জায়গায় ইউজড হয়েছে, হিন্দি সিনেমাতেও ইউজ হয়েছে, হিন্দি সিনেমা প্রচুর প্রচুর, সবাই জানে এই গানটার কথা। এইটা একটা জানে, মানে রবীন্দ্রনাথ মানেই একলা চলো রে। ঠিক আছে, আর একটা রবীন্দ্রনাথের সুবাদে যেটা বাঙালিদের পরিচয় হয়েছে, ও আপ বাঙালি হো তব তো আপ গানা বগেরা জানতেই হোঙ্গে। ঠিক আছে, এমনও হয়েছে চেন্নাইতে আমি একটা সেমিনারে গেছি, সেমিনারের দিন সেকেন্ড দিনে বিকালবেলা একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, উইদাউট ইনফর্মিং মি they announced we have a Bengali within us, he will sing a Tagore song, and I was like huh, like thank God আমার স্কুলিংটা ছিল গানে, তাই আমি ওই তো পার পেয়ে গেছি। কিন্তু এইটা হচ্ছে কনসেপ্ট, মানে রবীন্দ্রনাথ একটা জাতিকে তাদের পরিচয় দিয়েছে, তাহলে সেই রবীন্দ্রনাথ তো মানে আজকের দিনে কেন আগামী 200 বছরেও কোথাও যাবেন না, কেন রবীন্দ্রনাথ যদি বাঙালি কালচার থেকে ডিলিট হয়ে যায়, একটা হোল জাতি ডিলিট হয়ে যেতে পারে, সেই ভয়টাও আছে। ঠিক আছে, এবার রবীন্দ্রনাথে তুমি যেটা বললে যে এডুকেশন সিস্টেম কতটা রিলেভেন্ট, আচ্ছা তার আগে আমি না আগের কোয়েশ্চেনের একটু উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে কোথা থেকে, মানে কেন আমি রবীন্দ্রনাথ এত করতে শুরু করলাম, সেটা হচ্ছে আর মানে তার সাথে আর একটা নাম বলতে হয়, আমি বলছি, সেটা হচ্ছে এই যে মৃত্যু আমাদেরকে খুব নাড়ায়, তো খুব নাড়ায়। এই যে ডিপ্রেশনের কথা হচ্ছিল, তো মৃত্যু একমাত্র সত্য যেটা আমাদের খুব নাড়ায়। আমার মাকে আমি হারাই, এবার আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই মাদার। হ্যাঁ, মানে আমি ভাবতেই পারি না যে আমি মাকে ছাড়া এতগুলো বছর একাই আছি, কিন্তু আমার মনে হয় উনি আছেন, কোথাও না কোথাও তো আছেন। তো যাই হোক, মা যেদিনকে মারা যায় সেদিনকে আমি দুবার অজ্ঞান হয়ে গেছিলাম, মানে এতটাই আমাকে হন্ট করেছিল, এবং মাসের পর মাস আমি কান্নাকাটি করে কাটিয়েছি। ঠিক আছে, সেই সময় হঠাৎ করেই আমার কাছে আসে, আমি পাই আর কি একটা বই, সেটা হচ্ছে দেবযান, হ্যাঁ বিভূতিভূষণের। এটা দেবযান একদিকে, আর একদিকে ওই যে গীতবিতান। আমার যখনই দুঃখ হয় আনন্দ হয় আমি গীতবিতান উল্টে উল্টে দেখি। এবার তখনও আমার রিসার্চও শুরু হয়ে গেছে, তো মোটামুটি রবীন্দ্রনাথের মধ্যেই আছি আমি। হ্যাঁ, এবার একদিন না খুব মৃত্যু নিয়ে জানতে ইচ্ছা করছে, এবং এটা জানতেটা ইচ্ছা করছে মানে ফ্রম দ্য ফিলসফিক্যাল পার্সপেক্টিভ, নট ফ্রম আ মানে মেডিকেল পার্সপেক্টিভ। ঠিক আছে, এবার এই দেবযান বইটা পড়তে গিয়ে বুঝলাম মৃত্যুটা কি, মানে বিভূতিভূষণের কাছে আমার কনসেপ্ট আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। তারপর প্যারালালি আমি রবীন্দ্রনাথ পড়ছিলাম। রবীন্দ্রনাথ যখন পড়তে শুরু করলাম তখন আমি দেখছি ভদ্রলোক মৃত্যুটাকে বলছে মানে মরণ রে তুহি মম শ্যাম ও সমান। এবার এটা কেন বললেন? হ্যাঁ, এইখান থেকে আমার কনসেপ্টটা শুরু হলো। এবার তারপরে চলে আসলো প্যান্ডেমিক। ঠিক আছে, এবার এই প্যান্ডেমিকের মধ্যে বাড়িতে অনেক সময়, হ্যাঁ, এই পড়তে পড়তে রিসার্চ করতে করতে আমি একটা গান খুঁজে পেলাম। সেটা হচ্ছে গানটা বহুল পরিচিত একটা গান, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি মানে এমনি গানটা শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ হঠাৎ করে এই গানটা এরকম লিখছেন কেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। সবাই আমরা কি করি, আমরা বিপদে পড়লে তো বলি প্রভু বাঁচাও, আমরা তো এটা বলি। উনি বলছেন এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, আমি যেন ভয় না পাই, সেই শক্তি দাও। এবার এই গানটা সম্পর্কে রিসার্চ করতে করতে আমি যেটা পেলাম তোমাকে আমি বলি, এই গানটার লেখা হচ্ছে 1907 সাল। আচ্ছা, 1907 সালে এই গানটা লিখছে। এবার আমি আমার কাজটা, আমার পিএইচডির কাজটাও এরকমই, রিসার্চের কাজটা, যে একটা গান কখন লেখা হচ্ছে, কিভাবে লেখা হচ্ছে, তার সাইকো অ্যানালিসিস কী মাথায় চলছিল, কোন ওয়ার্ড সিলেকশন, সেখান থেকে কি মানে, এবং কেন এরকম একটা ড্রাফটিং হচ্ছে, কেন এরকম সুরটা যা যাচ্ছে, এইটা নিয়ে আমার পুরো কাজ। ঠিক আছে, এবার তখন আমি ভাবছি তাহলে 1907 সালে কী এমন ঘটলো যে উনি এরকম একটা গান লিখলেন। ঠিক আছে, তারপর যেটা জানতে পারলাম মানে রিসার্চ করার পর, ওই সময় না 1900 সাল যখন থেকে শুরু হলো, উনি একের পর এক মৃত্যু দেখেছেন, একের পর এক। প্রথমে ওয়াইফ, মেয়ে, বাবা, লাস্টে ছোট ছেলে। ঠিক আছে, যে ছোট ছেলে কিনা সবাই বলতো রবীন্দ্রনাথের রেপ্লিকা, সেই ছোট ছেলে। ঠিক আছে, এটা তো পার্সোনাল লস। আমরা খুব ভালোভাবে জানি 1905 সালে বঙ্গভঙ্গ, যেটা ওনাকে নাড়িয়ে দিয়েছিল। আমি এই প্রসঙ্গে একটা তথ্য দিই, সেটা হচ্ছে যখন বঙ্গভঙ্গ এক্সিকিউশন হলো 16 অক্টোবর 1905, আশ্বিন 30 আশ্বিন 1312, 30 আশ্বিন 1312-তে আশ্বিন মাসে বসে উনি টোটাল 21টা স্বদেশ পর্যায়ে গান লিখছেন। মানে কি ইম্প্যাক্ট ওনার মধ্যে ছিল, টেকা স্বদেশী গান, মানে স্বদেশ পর্যায়ে গান, সেটাই মানে অল ফেমাস সংস ওইখানেই ওই সময় বসে লেখা। ঠিক আছে,
এবার স্বদেশী মুভমেন্ট উনি ভীষণভাবে নাড়া দিয়েছিলেন এবং সেখান থেকে রাখি বন্ধন, আমরা তো সেই বাংলার মাটি বাংলার জল, এইসব ইতিহাস আমরা জানি, আমি সব ইতিহাসে যাচ্ছি না। তারপর আরেকটা জিনিস ঘটেছিল, আমি একটা প্যান্ডেমিক চলছিল, কলেরা প্যান্ডেমিক, হ্যাঁ, যেখানে উনি তো আমরা জানি জমিদার বাড়ির ছেলে, ঠিক আছে, উনি কিন্তু একমাত্র যিনি সিস্টার নিবেদিতার সাথে রাস্তায় নেমেছিলেন রুগীদের সেবা করতে, যেটা ওনার মতো জমিদার বাড়ির ছেলেদেরকে নট এক্সপেক্টেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তাহলে এবার ভাবো, একটা গান তো এমনি এমনি বেরোয় না, বা মানুষ যখন কিছু লেখে বা তো এমনি এমনি বেরোয় না, তার একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। তাহলে এতগুলো পার্সোনাল লস প্লাস বঙ্গভঙ্গ প্লাস এতগুলো দুস্থ মানুষ, সব কিছু নিয়ে তাহলে বিপদটা কত বড় বিপদ। এবং সেই বিপদে দাঁড়িয়ে মানুষ যদি বলতে পারে যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, মানে সেই ভয়টা থেকে আমি যেন, মানে ভয়টা যেন না পাই। এবার তুমি সুরে আসি, এবার সুরটা ঠিক এরকম, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এবার দেখো বিপদটা দেখো, বিপদে মানে কতটা বড় বিপদ। উনি তো এটা বলতেন বিপদে মোরে রক্ষা করো, বলতেই তো পারতেন, করলেন না, সুর দিয়ে বোঝালেন গানটার মানে বিপদটা আমার কাছে কত বড় বিপদ। এত বড় বিপদ হওয়া সত্ত্বেও যে লোকটা বলতে পারে আমি যেন ভয় না পাই, আমাকে রক্ষা করো না, আমি ভয় না পাই, সেটা দেখো। এই হচ্ছে রবীন্দ্রনাথ, কতটা ডিপ ব্যাপার। এবং তারপরে না মৃত্যু সম্পর্কে আমার আইডিয়া পাল্টে গেল, কমপ্লিটলি পাল্টে গেল। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, মানে হয়তো তারা জানে না মা চলে গেছে, তো যখন বলে যে বাবা মা ভালো আছে কিনা, তখন আমি বলি যে মা নেই, মা মারা গেছে, তো আমরা খুব জেনারেল জেস্টারে বলি ওহো আই এম সো সরি। আমি ওদের করি প্লিজ ডোন্ট বি সরি, প্লিজ। আমার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে মৃত্যু নিয়ে। মৃত্যুটাই একমাত্র সত্যি, মৃত্যুটার জন্যই আমাদের জন্ম হওয়া, এবং আমাদের একটা লাইফ পারপাস থাকে। লাইফ পারপাস যেদিনকে আমার সলভড হয়ে যাবে, আমার সেদিনকে তারপরে আর একটা মিনিট আমার এখানে ভ্যালিডিটি নেই। এই আইডিয়াটা এসছে আমার দেবযান পড়ে, আমার ভ্যালিডিটি নেই। মানে আমাদের কি হয়, আমি চাকরি করছি, আমার যখন 65 বছর হয়ে যাবে আমাকে বার করে দেবে, বলো তোমার ভ্যালিডিটি শেষ। তাহলে চাকরির ক্ষেত্রে ভ্যালিডিটি থাকতে পারে, ঠিক আছে, তাহলে মানুষের লাইফেরও একটা ভ্যালিডিটি আছে, এবং এই ভ্যালিডিটি যখন আমার সমস্ত মানে লাইফ পারপাস ফুলফিলড, ঠিক আছে, তার পরবর্তী মুহূর্তে আমি চলে যাবো এবং তাকে শান্তিতে যেতে দেওয়া উচিত। আমি এখন মনে হয় আমি যত কান্নাকাটি করেছিলাম, দুবার অজ্ঞান হয়ে গেছিলাম, সেটা কোথাও গিয়ে মায়ের যাত্রাপথটাকে হয়তো মসৃণ করতে পারিনি আমি। হয়তো মা তো ছেলে অজ্ঞান হয়ে যাচ্ছে, ছেলে কাঁদছে, তিনি হয়তো ঘুরে ঘুরে তাকিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মৃত্যু নিয়ে কনসেপ্ট চেঞ্জ হওয়ার পেছনে মূল ক্রেডিট ওই দেবযান, আর অনেকটা ক্রেডিট রবীন্দ্রনাথ। স্যার মানে কি বলবো, মানে ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, রবীন্দ্রসঙ্গীত আমারও ভালো লাগে, কিন্তু আজকে যা আপনার থেকে যা শুনলাম, যে আপনি যা ডিটেলে বললেন, মানে আমার ধারণাটা অনেকটা পাল্টে গেল। মানে সত্যি বললাম, আমারই ধারণাটা অনেকটা পাল্টে গেল। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন। এইবার স্যার আমি একটু হয়তো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হতে পারে, কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা ওইটার উত্তরটা কিন্তু স্যার পাওয়া গেল না, যে এখনের বর্তমান এডুকেশনের সাথে রবীন্দ্রনাথ কতটা রিলেট। হ্যাঁ, এটা তো আমি বলি, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন এস্টাবলিশ করছেন, ঠিক আছে, এবং সেখানে যে বেসিক কনসেপ্টটা, সেটা হচ্ছে সব মানে পুরো ওয়ার্ল্ড থেকে উনি বাছা লোকদের নিয়ে এসে ওখানে টিচিংটা দিচ্ছেন, ঠিক আছে, নট রেস্ট্রিক্টেড টু দ্য স্টিরিওটাইপড কনসেপ্ট অফ দাদেন এডুকেশন সিস্টেম, ঠিক আছে। এই যে আমরা যে এখন আমি শুরুর দিকে বলেছিলাম আলা কাটতে, মানে আমার কাছে অপশান আছে, আমি এটা পড়তে পারি, ওটা পড়তে পারি, তো তার মানে গিয়ে কোথাও গিয়ে কনসেপ্টটা রবীন্দ্রনাথ তখনই বুঝে গেছেন 1900-এ, ঠিক আছে, এবং উনি বুঝেছিলেন যে শুধুমাত্র ইন্ডিয়ান কনসেপ্টে আটকে থেকে, মানে ইন্ডিয়ান ওই সাবজেক্টসগুলোতে আটকে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, আমাকে বেরোতেই হবে, ঠিক আছে। এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে চীনা ভবন তৈরি করা, হ্যাঁ, বা অন্যান্য যে ভবন ওখানে যে ডিফারেন্ট কোর্সেসগুলো করানো হয়, এবং তার সাথে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে সাংস্কৃতিক জিনিসপত্র, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। এই যে মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলছিলাম, এই মেন্টাল হেলথের জন্য কিন্তু আর একটা জিনিস যেটা রবীন্দ্রনাথের, মানে আমি জানি না এটা আমার বলা উচিত হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা আমি জানি না,
এই যে ব্রাহ্ম কনসেপ্টটা, ঠিক আছে, যেখানে মানে উনি ঈশ্বর, ঠিক আছে, কিন্তু তার কোনো শেপ বা ফরম্যাট নেই, ঠিক আছে। এবং তুমি যদি মানে বিশ্বভারতীতে যাও, তাহলে ওদের উপাসনা গৃহ যেটা আছে, সেখানে ওরা গোল করে বসে গান গায়, কোনো আইডল বা ডেটি নেই। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট এটার খুব দরকার। হ্যাঁ, মানে এতটা রিলিজিয়াস ফ্যানাটিজম সব জায়গায়, সেই জায়গা থেকে যদি মানে সত্যি বেরিয়ে আসতে হয়, একমাত্র ভরসা হচ্ছে উনি। এটা আমার মত, এটা আমার একান্ত পার্সোনাল মত, আমি বললাম। মানে ওই সময়ে উনি যা ভেবে নিয়েছিলেন, মানে খুবই ফিউচারিস্টিক ব্যাপার, ভীষণ ফিউচারিস্টিক, মানে এখনের সাথেও মিলে যাচ্ছে একদমই তাই। এবং শুধু না, মানে ওনার কাছে এই যে পরমাত্মার সাথে যে কানেকশনটা, মানে তুমি যদি ওনার প্রেম, আমরা অনেক সময় বলি না রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে একটা মিশে যায়। অনেকেই ভাবে যে রবীন্দ্রনাথ শুধু প্রেমের গান লিখে গেছেন, অনেকেই ভাবে, হয়তো যারা ডেপথে ঢুকেনি তারা হয়তো ভাবে। কিন্তু ওনার যদি তুমি প্রেম পর্যাটাও দেখো না, প্রেম পর্যায়ের মধ্যে উনি কিন্তু মূলত দু ধরনের প্রেমের কথাই বলেছেন। একটা হচ্ছে মানে ঈশ্বর প্রেম, আর একটা হচ্ছে মানব প্রেম। এবার মানব প্রেমও তো ঈশ্বর প্রেমের মতো একটা পার্ট, ঠিক আছে। এবং এই যে মানব দেবতা আর জীবন দেবতা, কোথাও গিয়ে ওনার গানে সব মিলেমিশে একাকার, ঠিক আছে। এবার রবীন্দ্রনাথের পূর্বসূরিতে যদি তুমি যাও, আমি একটু ব্যাকে যাচ্ছি, রবীন্দ্রনাথের আগে যারা গান লিখতেন, সব গানই দেখবে, সে কীর্তন হোক বা যাই হোক, টপ্পা হোক, যে ধরনেরই গান হোক, রিলিজিয়াস গান, সব গানেই কিন্তু রাধাকৃষ্ণের প্রেম, মূলত ঈশ্বর কেন্দ্রিক রাধাকৃষ্ণের প্রেম। মানব প্রেম কিন্তু বাঙালি গানে প্রথম নিয়ে আসলো রবীন্দ্রনাথ, ঠিক আছে। কিন্তু সেখানেও মানব প্রেমটাকে যে মানে শুধু সেখানে মানব প্রেম মানেই সেখানে সেক্সুয়াল কনোটেশন থাকতে হবে, লাস্ট না, ইটস পিওর লাভ। এবং সবকটা গানেই তো তাই। এবং সেখানে ওই যে বললাম, মানব দেবতা আর জীবন দেবতা কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো সেই যে চিন্তাধারা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই রিলিজিয়াস ডগম্যাটিজম থেকে বেরোনোর ওয়ান অফ দ্য ওয়ে আউট তো ডেফিনেটলি হতে পারে। ঠিক, এই ব্যাপারটাই আজকে আমার ক্লিয়ার হলো, এটাই আমি জানতে চাইছিলাম। এইবার স্যার একটা জায়গায় যাচ্ছি, যেটা আগে বললাম যে একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, তাও আমি পডকাস্টটা করছি মানে খুলে, যেরকম আমরা আড্ডায় কথা বলি ওই টাইপের আমি বলছি কথাটা। এটা হলো অনেক সময়ই দেখা যায় যে আমাদের সবার কথা বলছি না, ইন জেনারেলের কথা বলছি, যে কোনো একটা ছেলে যদি কিছু ক্রিয়েটিভ, ধরুন ওর নাচ, ক্লাসিক্যাল ডান্স ভালো লাগে, কারণ রবীন্দ্রসঙ্গীত শোনে সবসময় বা আবৃত্তি করে, সেইখানে দেখা গেছে ওকে নিয়ে অনেকজন ক্রিটিসাইজ করছে, মানে ব্যাকবাইটিং করছে, ধরুন লেডিস বা অনেক সময় তাদিন দিনদা, এরকম অনেক করেই আমি মানে শুনেছি এরকম বলে, বা ওকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার, মানে আমি তো মনে করি না এরকম। এখন একটা কথা আছে হিন্দিতে যে মারনেওয়ালা কা হাত পকড় সকতে হো, লেকিন বলনেওয়ালা কা জুবা নেই পকড় সকতে, তো ওইটা ইগনোর করাটাই কিন্তু আপনি এই বিষয়ে মানে অনেক সময় আমার খারাপ লাগে যে আবৃত্তি, আমার মনে হয় এরকম জায়গায়, আমি এই ব্যাপারে আরেকটা একটু আনি, আমি বড় হয়েছি আপনার নর্থ ইস্ট ইন্ডিয়াতে, এটাও বলা হয়তো উচিত না, তাও আমি বলছি কেন কি এটা আমার খারাপ লেগেছে, তাই আমি শেয়ার করছি। তো সেইখানে একটা আমিও তবলা শিখেছি, বাঙালি বাড়িতে যা হয় ওখানে একটা তবলা শিখতে পাঠাতো, তো সেইখানে গানও শিখতো, অনেকেই গান শিখতো, তবলা বাজাতাম। তো সেইখানে একটা ছেলে, আসামিজ ছেলে ছিল, এখন আমার মনে আছে, খুব সুন্দর আবৃত্তি করলো, মানে এত সুন্দর আবৃত্তি করলো, আসামিজ ছেলে হয়েও, অবাঙালি হয়েও। ওইখানে যে বসেছিল অডিয়েন্স, ওইখানে অনেকজন হাসছিল, কিন্তু সেই যে গলা কাঁপিয়ে একটা বলা, ওরা বুঝতে পারছিল না, ওরা হাসাহাসি করছিল। আমার খুব খারাপ লাগছিল, বাড়িতে এসে বলছিলাম। তো এই বিষয়ে এবার আপনি বলুন যে এই যে এরকম ক্রিটিসাইজ করা, কমেন্ট করা, এই সম্বন্ধে আপনি কি বলবেন? এটা পুরোটাই যেটা আমরা এগুলো দেখছি, বা যেটা তুমি বললে যে প্রসঙ্গটা, এই পুরোটাই কিন্তু একটা আফটার ইফেক্ট অফ আ পেট্রাইক্যাল সোসাইটি। একদম পেট্রাইক্যাল সোসাইটাল ট্রেটস থেকে এই কনসেপ্টটা আমাদের ছোটোবেলাতেই ধরিয়ে দেওয়া হয়। এবং আর একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি দ্যাট কামস অ্যাসোসিয়েটেড উইথ দিস পেট্রাইক্যাল সোসাইটি ইজ মেল গেজ। এই মেল গেজ কনসেপ্টটা কি? মেল গেজ কনসেপ্ট মানে হচ্ছে একটা মানে ছেলে হয়ে কিভাবে দেখছি, মানে ছেলের পার্সপেক্টিভে দেখছি। মানে মেল গেজ কিন্তু নট অনলি রেস্ট্রিক্টেড টু অনলি মেল, ইভেন ফিমেলরাও মেল গেজ করে, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। খুব ছোটোবেলায় তুমি দেখবে
তুমি অন্নপ্রাশন বাড়ি যাবে, খুব বেসিক এলিমেন্টারি লেভেল বলছি, তখন বাচ্চাটা ছেলে না মেয়ে হার্ডলি ম্যাটার্স। তুমি অন্নপ্রাশন বাড়ি যাবে বা জন্মদিন বাড়ি যাবে, 1 বছরের জন্মদিন বা 2 বছরের জন্মদিন, তোমাকে দোকানদার প্রথমেই জিজ্ঞাসা করবে ছেলে না মেয়ে। ছেলে হলে বন্দুক দিন, গাড়ি দিন, মেয়ে হলে পুতুল দিন। একদম সেখানেই ডিমার্কেশন। তো ইভেন তুমি নিউবর্ন সেকশনে যাও যে কোনো দোকানে, গার্মেন্ট স্টোরে, তোমাকে প্রথমেই জিজ্ঞেস ছেলে না মেয়ে, হাউ ডাজ ইট ম্যাটার? একটা 6 মাসের একটা বাচ্চা না, তাহলে মেয়ে হলে আপনি পিঙ্ক নিতে পারেন আর ছেলে হলে ব্লু নিতে পারেন। আমি নেব কেন? আমি নেবটা কেন? ঠিক আছে, বিকজ দিস ইজ হোয়াট দ্য মেল গেজ ইজ অল অ্যাবাউট। তারপর তো আমরা দুজনেই ছেলে এখানে, বা যারা শুনছে অনেকেই ছেলে এখানে, আমাদের তো জীবনে একবার হলেও শুনতে হচ্ছে এই মেয়েদের মতো কাঁদবি না, শুনতে তো হয়েছে। ছেলেরা কাঁদতে পারে না। এই যে ছেলেরা কাঁদতে পারে না, এই কনসেপ্টটা হচ্ছে মেল গেজ। মানে তুমি পুরুষ, তোমার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে পুরুষের মতো। আমি একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি বাড়ি গেছি, আমার বাড়ি বেগমপুর বললাম, বাড়ি গেছি, আমার দিদি বাচ্চাটা এসছে, এবার তাকে নিয়ে আমি খেলছি। এবার আমার দেখতেই পাচ্ছ বড় বড় চুল, তো সেই রকম আমাকে বলে মামাই তুই চুল কাটিস না, মেয়েদের মতো বড় চুল করেছিস। ও আমাকে এটা কিন্তু খুব ইনোসেন্টলি জিজ্ঞাসা করেছে। বাট যে জায়গাটাতে আমার খটকা লাগলো, এই যে মেয়েদের মতো বড় চুল রাখিস, তার মানে হচ্ছে ওর ছেলেটার বয়স কিন্তু তখন 3.5 বছর। 3.5 বছরের একটা ছেলে এই সোসাইটাল প্যাট্রাইক্যাল সোসাইটাল নেচার অ্যান্ড দি মেল গেজের শিকার হয়ে গেছে অলরেডি। না হলে ও আমাকে এইটা বলতো না যে তুমি মেয়েদের মতো লম্বা চুল রেখো, তুমি লম্বা চুল রেখেছো কেন? ঠিক আছে, এই যে আমাদের সোসাইটাল যে পেনিট্রেশন of the demarcation of this characteristics on the basis of our gender and sexuality, ঠিক আছে, এইটা একটা মারাত্মক জায়গা যেখানে আমার মনে হয় we should need to address this। এবং আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি যখন, এবং আমি যেহেতু অনেক ক্রিয়েটিভ ফিল্ডের সাথেও যুক্ত, এরকম অনেক ছেলেদের আমি চিনি, দে আর ফেসিং দিস প্রবলেম ইচ ডে, আমার সাথে ডিসকাস হয়েছে। ঠিক আছে, কিন্তু তুমি তো লোককে বলা বন্ধ করতে পারবে না যতক্ষণ না সোসাইটাল কনসেপচুয়ালি, মানে কি বলবো, মাস মোবিলাইজেশন হচ্ছে, তুমি তো চেঞ্জ করতে পারবে না, মানুষরা বলবেই। ঠিক আছে, আমার মনে হয় স্যার অনেকগুলো বিষয় যেরকম আমরা মুভিতেও দেখেছি, যে অমিতাভ বচ্চন বলেছে মার্দ কো দর্দ নেই হতা। শুধু তাই না, তুমি এই যে মুভির কথাই বললে, যদি আমি বলিউডও ধরি, বলিউড দেখবে, এক মেইন স্ট্রিম বলিউড একটা পার্টিকুলার মানে জেন্ডারকে, মানে যারা এই এফিমিনেট বয়েজ বা মনে করো LGBTQ কমিউনিটি, তাদেরকে সবসময় কমিক রিলিফ হিসেবেই দেখিয়ে এসছে। তুমি নেম আ মুভি, ইউ গেট ইট। আমি না বইয়ের নামগুলো নিচ্ছি, সিনেমার নামগুলো নিচ্ছি না, কিন্তু তুমি দেখবে হ্যাঁ, কিন্তু এই রিসেন্টলি একটা OTT-তে তোমার সিরিজও খুব ফেমাস, এখন ট্রেন্ডিং, ঠিক আছে, সেখানেও দেখবে যে LGBTQ কমিউনিটির লোকটি আছে, তার হাব ভাব চলন চালন, সেটা নিয়ে মানে ইট হ্যাজ বিন আ কমিক রিলিফ। আমার প্রশ্নটা সেখানে, এই মেন্টালিটিটাকে তো চেঞ্জ করাটা দরকার। এবার এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, আবার সেই রবীন্দ্রনাথের প্রসঙ্গই আসছে, রবীন্দ্রনাথ বহু যুগ আগে চিত্রাঙ্গদা লিখে চলে গেছে। ঠিক আছে, এবার চিত্রাঙ্গদা কি, গল্পটা কি চিত্রাঙ্গদা? রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা আর যারা ঋতুপর্ণের চিত্রাঙ্গদা দেখেছে, দুটো কিন্তু আলাদা, আমি প্রথমে বলে রাখি। হ্যাঁ, অনেকজনের এই কনসেপ্টটা থাকে যে দ্যাট ইজ মেড অন দ্যাট, আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, ঋতুপর্ণ চিত্রাঙ্গদা ইজ অ্যাডপ্টেড ফ্রম রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা, বাট ইট ইজ নট দি অরিজিনাল, মানে দ্য স্টোরি অফ চিত্রাঙ্গদা। আচ্ছা স্যার, রবীন্দ্রনাথের যে চিত্রাঙ্গদা, এটা কি আমাদের সেই মহাভারতের চিত্রাঙ্গদা? হ্যাঁ, মানে আমি এটা বলি, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাটা শুরু হয় মহাভারতের ওই একটা লাইন নিয়ে। সেখানে হচ্ছে মণিপুরের রাজা তার ছেলেকে, তার মেয়েকে ছেলে হিসেবে বড় করে, এবং অর্জুন 14 বছরের এক্সাইলে থাকার সময় চিত্রাঙ্গদার সাথে পরিচয় এবং তাদের বিয়ে, ব্যাস এইটুকুই লেখা আছে, তার বাইরে কিন্তু লেখা নেই। রবীন্দ্রনাথ সেই একটা মাইথোলজিক্যাল কনসেপ্টটা নিলেন, নিয়ে সেটাকে একটা ডান্স ড্রামাতে কনভার্ট করলেন, এবং সেখানে উনি যেটা নিয়ে আসলেন, দ্য ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, এইটা বোঝাটা খুব দরকার। জেন্ডার আর সেক্সুয়ালিটি সেম জিনিস নয়, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। সেক্সুয়ালিটি ইজ আ বায়োলজিক্যাল থিং, তুমি কোন সেক্স নিয়ে জন্মেছ, তুমি পুরুষ না মহিলা নাকি। জেন্ডার হচ্ছে সোসাইটাল কনস্ট্রাক্ট,
জেন্ডারের সাথে সেক্সুয়ালিটির আমরা পেট্রাইক্যাল সোসাইটিতে থাকাকালীন মেল গেজের কারণে আমরা দুটোকে ক্লাব করে দিয়েছি। আমি ছেলে হিসেবে জন্মাতেই পারি, বায়োলজিক্যালি আই এম আ বয়, কিন্তু আমি সোশ্যালজিক্যালি বা মেন্টালি আই মে বি আ গার্ল। আমি মেয়েদের আমি 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 হয়তো চুল রাখতে ভালোবাসি, আমি সাজতে ভালোবাসি, আমি হয়তো অন্যরকমভাবে চলাফেরা করতে ভালোবাসি, ঠিক আছে? দ্যাটস মাই জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড দ্যাট ইজ মাই সেক্সুয়ালিটি। রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদাতে বলছেন দেয়ার ইজ আ চয়েস বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। আমি কোন, যেমন চিত্রাঙ্গদা গল্পটাই এক লাইনে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে জেন্ডার আর সেক্সুয়ালিটি। সেটা হচ্ছে যখন মণিপুরের রাজার ঘরে যখন চিত্রাঙ্গদা জন্ম হলো, তখন রাজা যেহেতু পুত্র ছিল না তাই তাকে পুত্রের মতো করেই বড় করলেন, এবং চিত্রাঙ্গদাও নিজেকে না পুরুষই ভাবত, এবং টেক্সটেও সেরকমই লেখা আছে, মানে সে যে মেয়ে সেই রিয়েলাইজেশনটাই ছিল না। তার মানে তাহলে সে কিন্তু বায়োলজিক্যালি সেক্স অনুযায়ী কিন্তু সে ফিমেল, বাট তার জেন্ডার হচ্ছে মেল। ঠিক, ডিফারেন্সটা বোঝা গেল? এবার যখন একদিন ওই শিকার করতে গিয়ে অর্জুনকে ফার্স্ট টাইম দেখলো, দেখার পর ওর মধ্যে একটা সেক্সুয়াল অ্যারাউজিং হলো। এবং এখানে রবীন্দ্রনাথ খুব ভালোভাবে বলেছে, মানে যে মেয়েটি মনে করো ছোট থেকে বড় হয়েছে এটা ভেবে যে আমি পুরুষ, সে যখন একটা পুরুষকে দেখছে তার মধ্যে নারী সত্তা জাগছে, এই যে নারী সত্তা জাগছে মানে প্রথমবার রিয়েলাইজেশন হচ্ছে যে সে মেয়ে। এই যে সেক্সুয়াল অ্যারাউজিং, এটা রবীন্দ্রনাথ জাস্ট একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিয়েছে, মানে কি লেভেলের হতে পারে। সেটা হচ্ছে শুধু চিত্রাঙ্গদা ওনাকে বলছে অর্জুন তুমি অর্জুন, মানে এই লাইনটা আছে, ঠিক আছে, অর্জুন তুমি অর্জুন, মানে এরম একটা ব্যাপার। কিন্তু যখন আমি সুরের দিকে যাচ্ছি, ঠিক আছে, অর্জুন তুমি অর্জুন, মানে এই যে আমার মধ্যে যে সেক্সুয়াল ব্যাপারটা হয়েছে, অ্যারাউজিংটা হয়েছে, একটা সুর দিয়ে বলে দিল। না তো বলতো ও অর্জুন তুমি অর্জুন, এটা বলতে পারতো, এটা বললো না। এবার চিত্রাঙ্গদা নিজেকে মেয়ে হিসেবে ভাবতে শুরু করেছে, কিন্তু অর্জুন তো তাকে বার্তা দিচ্ছে না, কেন তাকে তো দেখতে ছেলেদের মতো, হাব ভাব চলন চলন সবকিছু ছেলেদের মতো, যেটা জেন্ডার রোল বলে থাকি আমরা, ঠিক আছে। তারপরও মদনের কাছে যায়, মদন তাকে 1 বছরের জন্য লালিত্যপূর্ণ একটা মেয়েতে কনভার্ট করে দেয়, মানে জেন্ডার রোল সোয়াপিং। সেক্স কিন্তু মানে একই থাকছে, বায়োলজিক্যাল সেক্স কিন্তু সেম, জেন্ডার রোল সোয়াপিং, এবং ও মেয়ে হয়ে যাচ্ছে। মানে মেয়ে মানে আমরা যাকে তথাকথিত মানে সুন্দরী মহিলা বলি আর কি, কুইন্টিসেনচুয়াল বিউটি, একদম সুন্দর। এবং অর্জুন যথারীতি অ্যাজ হি ওয়াজ আ ওমেনাইজার, এই জন্য আমাকে মার খেতে হতে পারে, আমি অর্জুনকে ওমেনাইজারই মনে করি, যেখানে গেছি একটা করে বিয়ে করেছে, ঠিক আছে। তো এই সুন্দরী চিত্রাঙ্গদাকে দেখে প্রেমে পড়ে, তারপর ওদের প্রেম টেমগুলো হয়। বাট মোদ্দা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে দ্য ডিলেমা বিটুইন সেক্সুয়ালিটি অ্যান্ড জেন্ডার, এইটা বোঝাটা খুব দরকার। এইটা খুব কম লোকই আছে এটা বোঝে। এবং যেহেতু আমি বললাম ওই প্যাট্রাইক্যাল সোসাইটি অ্যান্ড মেল গেজ, তা দিয়ে আমরা এটাকে পাত্তাই দিই না, মানে এমন অনেক ছেলেকে আমি দেখেছি যারা খুব কষ্ট পেয়েছে, যারা হয়তো একটু, যাদেরকে আমরা বলি মেল এফিমিনেট, সেটা তো তার কিছু করার নেই। দিস ইজ হাউ হি ইজ বর্ন, দিস ইজ দ্য জেন্ডার রোল। এবং জেন্ডার রোল শুধু এতে আসছে, জেন্ডার রোল এতে আসবে না যখন মনে করো তুমি যখন বিয়ে করবে, ফর এক্সাম্পল, ঠিক আছে, যখন বিয়ে করবে সকালবেলা উঠে তোমার বাজার যেতে ইচ্ছা করছে না, তখন তোমাকে বাজার যেতেই হবে, বিকজ দ্যাট ইজ ইউর জেন্ডার রোল। তুমি বিয়ে করেছো, তুমি একটা হাজব্যান্ড, তোমার সংসার চালাতে হবে, তাই সংসারে বাজারটা করাটা তোমার দায়িত্ব। আমাকে প্যাট্রাইক্যাল সোসাইটি বুঝিয়ে দিয়েছে, মেল গেজ বলে দিয়েছে যে তুমি পুরুষ, তুমি বাজার করতে যাবে, আমি মহিলা, আমি বাড়িতে রান্না করবো। এই যে কনসেপ্টটা, এটাও একটা কিন্তু আউটকাম। এইটা আপনি দারুণ বললেন, বাজার করাটা তো আছেই, তার আগেও আজকে এডুকেশন সিস্টেম নিয়ে আমরা শুরু করেছিলাম, আবার একটু আসছি। এই এডুকেশন সিস্টেমে আমরা দেখছি কিন্তু ছেলে মেয়ে সমান, এটাই সবাই বলছে, তা সত্যিও। কিন্তু তাও দেখবেন একটা মেয়ে মাস্টার্স করে ঘরে বসে আছে, একটা ছেলেও মাস্টার্স করে ঘরে বসে আছে, দুজনেই চাকরির জন্য ট্রাই করছে, পায়নি এখন। কিন্তু একটা ছেলেকে সে 1 মাস 2 মাস 1 বছর যতদিনই হোক, ওকে হয়তো প্রত্যেক দিন বাড়ির মা বাবা হয়তো বলছে না, কিন্তু বাইরের প্রত্যেকটা লোক ওকে একটা প্রশ্ন করবে এখন কি করছে, যেহেতু জানে যে ছেলেটা এখন কিছু করছে না, এই জন্য ওকে প্রশ্নটা করা হয়। কিন্তু একটা মেয়েকে কিন্তু ফট করে করা হয় না, মেয়েকে উল্টো করা হয়, কবে বিয়ে করছিস, রাইট। এই যে মেয়েদেরকে কবে বিয়ে করছিস আর ছেলেদেরকে কবে চাকরিতে জয়েন করছিস, এই দুটো কোয়েশ্চেনই কিন্তু ওই প্যাট্রাইক্যাল সোসাইটি অ্যান্ড দি মেল গেজ আমাকে মেল গেজ শিখিয়ে দিয়েছে। মেয়েরা শুধুমাত্র তৈরি হয়ে থাকে বিয়ে করার জন্য, আর ছেলেদেরকে বাইরে গিয়ে খাটতে হয়। কেন ব্যাপারটা সোয়াপিং হবে না?
আর এখন তো আমার মনে হয় ওয়াই নট, বিদেশে শুরু হয়েছে, এদেশে কেন হবে না? হাউস হাজব্যান্ড, আমি বড় হয়ে আমি সংসার করতে চাই ছেলে হিসেবে, আমার বউ রোজগার করুক না, না করার কি আছে? জেন্ডার রোল তো ভাঙতে হবে। তো এইটা হচ্ছে জেন্ডার আর সেক্সুয়ালিটি ডিফারেন্স, কিন্তু এটা তো বহু মানুষই বোঝে না। এবং অনেক এখন তো একটা ভেরি ট্রেন্ডিং ওয়ার্ড ট্রোলিং, তো ট্রোলিং এর শিকার হচ্ছে এবং সেখান থেকে আবার সেই মেন্টাল ডিপ্রেশন, এবং এটা মারাত্মক ডিপ্রেশন। আমি নাম নিচ্ছি না, কিচ্ছু নিচ্ছি না, কিছু মাস আগে একটি ছেলে আমাকে মেসেজ করলো, আমার ডিপার্টমেন্টের নয়, অন্য ডিপার্টমেন্টের। সে আমাকে মেসেজ করলো মেসেঞ্জারে, স্যার আপনার সাথে একটু কথা আছে। বললাম হ্যাঁ বলো, কি কথা? তখন শুনলাম ও আমার সাথে কথা হলো বাইরে, ডিপার্টমেন্টের বাইরে। ও এসে বললো হি ইজ ফেসিং দ্য সেম প্রবলেম। ও হচ্ছে বেলি ডান্স প্র্যাকটিস করে, ঠিক আছে? এবং যেহেতু বেলি ডান্স প্র্যাকটিস করে, তুমি বুঝতে পারছো বেলি ডান্স কী হতে পারে, তাই ওর হাব ভাব অঙ্গি ভঙ্গি তো ইটস ডিফারেন্ট, ওকে? অ্যান্ড তো সেক্ষেত্রে অ্যান্ড হি ওয়াজ আটারলি বুলিড এভরিওয়্যার, সে কান্নাকাটি অবস্থা। তোমার সেখান থেকে দুজনে মিলে কথাবার্তা বলে 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 ওকে বুঝিয়ে নানা রকম এক্সাম্পল দিয়ে আজকে সেই ছেলেটার একটা ইনস্টাগ্রাম পেজ খুলেছে যেখানে ও ওপেনলি বেলি ডান্স করে যাচ্ছে এবং পিপল আর ওয়াচিং ইট অ্যান্ড দে আর গিভিং লাভ রিয়াক্ট টু ইট। দিস ইজ দি ওয়ে আউট, দিস ইজ দি ওয়ে আউট। যেই জায়গায় সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়াতে অনেক হেল্পও পাচ্ছে তো। এক্স্যাক্টলি, সোশ্যাল মিডিয়া যে সবাই এটা বলে না সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড ইম্প্যাক্ট, আমি মনে করি না। আমি এজ আ মাস কম স্টুডেন্ট, একটা টিচার, আমি মনেই করি না। তার জলজ্জান্ত উদাহরণ তো এই, আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, বাট ইটস হ্যাপেনিং, ওকে? সো এই যে জেন্ডার আর সেক্সুয়ালিটির যে গল্পটা, এটা চিরাচরিত একটা সমস্যা, ঠিক আছে? কিন্তু এইটা একদিনে চেঞ্জ হবে না। তবে এখন অনেক ব্যাপার মানে ওপেন আপ হয়েছে সবাই। এখন যারা মনে করো LGBTQIA+ কমিউনিটি থেকে আছে, তারা ওপেনলি বলছে, দে আর কামিং আউট, র্যালি বেরোচ্ছে, পিপল আর গেটিং ম্যারিড অলসো, ইনস্টাগ্রামে জানতে পাচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যান্ড দেয়ার আর পেরেন্টস হু আর অ্যাকসেপ্টিং ইট, তাদের বাবা মারা তো করছে অ্যাকসেপ্ট। প্রথমে ইনিশিয়ালি সমস্যা তো তাদের হবেই, ওনাদের পার্সপেক্টিভটাও বোঝা উচিত, ডেফিনেটলি বোঝা উচিত। ওনারা একভাবে চিন্তা ভাবনা করে বড় হয়েছেন, হট করে রাতারাতি তো চেঞ্জ হতে পারে না। তো এখন ওই ট্রানজিশন পিরিয়ডে আছে। তবে এটা আমার কেন জানি না মনে হয় এখন কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, সংখ্যাটা অনেক বেড়েছে, যারা এখন ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত এবং যারা এফিমিনেট হওয়া সত্ত্বেও দে ফ্লন্ট ইট, দে ডোন্ট টেক ইট অ্যাজ এনিথিং উইচ ইজ ম্যালিস। তারা এটাকে ফ্লন্ট করে, হ্যাঁ আমি এরকম। এই আত্মসম্মান নিয়ে থাকাটাই ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্যার ওই যে লোকে কি বলবে সেই ব্যাপার থেকে মানুষ অনেকটা কাটিয়ে এসছে, এবং আমি ভীষণ আশাবাদী একটা মানুষ। আমি জানি আগামী 5 বছরের সিচুয়েশন আরো চেঞ্জ হবে, আরো অনেক চেঞ্জ হবেই হবে। যেমন খুব মজা করে বললাম, মানে মজা করিলাম, সেদিনকে আমার বোনেরা এসেছিল, ওর বাচ্চা মেয়ে, এই 22 মাস বয়স এরকম একটা কিছু। তো এবার সেক্ষেত্রে তো কথাবার্তা হচ্ছিল, বলছে হ্যাঁ ও জামাই খুঁজতে হবে, এই করতে হবে। জামাই খুঁজতে হবে কেন? মেবি বৌমা খুঁজতে হতে পারে। হ্যাঁ, ইউ শুড বি ওপেন টু দিস, ওকে? তো জানি না, আমি ভীষণ ওপেন মাইন্ডেড, আমার কোনো সমস্যা হয় না, বাট সবাই যে হবে এক্ষুনি হয়ে যাবে এরকমটা না। বাট আমি ভীষণ আশাবাদী, একদিন না একদিন তো এই সূর্যের উঠবেই, মানে হবেই, কিছু করার নেই। স্যার অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করলাম, দুর্দান্ত লাগলো, অনেক কিছু আরও জানারও আছে। অনেকটা পডকাস্টের শেষে চলে এসেছি। লাস্ট একটা আপনাকে প্রশ্ন, যে এই পডকাস্টটা অনেকেই দেখছেন, হ্যাঁ, ভিউয়ার্সদেরকে এডুকেশন নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে সব মিলেমিশেই আপনি যদি কোনো একটা মেসেজ দিতে চান, ওকে? একটা মেসেজ। আমি প্রচুর কথা বললাম, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা খুব ভাইটাল, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি সেটাই আর একবার বলতে চাই। সেটা হচ্ছে, বিইং আ স্টুডেন্ট, your first priority would be to see where you are after 5 years. এইটা প্র্যাকটিস করো, যে বলে না ভাবা প্র্যাকটিস করো, ঠিক। হ্যাঁ, তো এইটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখবে এই যে বাকি যে জিনিসগুলো, মানে কনফিউজড হয়ে যাওয়া, বেকারত্ব, হ্যাঁ আমি ডিপ্রেশনে চলে গেলাম, এইগুলো না আস্তে আস্তে ডিলিট হতে থাকবে। যখনই প্রত্যেকটা মানুষ খুব ফোকাস হয়ে যাবে তখনই হবে। আর একটা জিনিস, যা করতে মন চায় ডু ইট, ওকে? কারোর যদি আঁকতে ভালো লাগে আঁকো, গান গাইতে ভালো লাগছে গান গাও, নাচতে ভালো লাগছে নাচো, শপিং করতে ভালো লাগছে করো, রান্না করতে ভালো লাগছে করো, ঠিক আছে? করে মেন্টাল পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেখানে মনে হচ্ছে ইয়োর মেন্টাল পিস ইজ গেটিং ডিস্টার্বড, সাইলেন্টলি বেরিয়ে আসো, একদম। অ্যান্ড আনাদার থিং, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি আবারও বলবো, বি ফোকাসড।
ফোকাস হওয়াটা ভীষণ ভীষণ দরকার। এখন সবার হাতে স্মার্টফোন। আমি যে কনসেপ্টটা বোঝাতে চেয়েছিলাম শুরুতে, আমরা ফটো তোলার আগে ট্যাপ মেরে ফোকাস করি, সেরকম তোমাদেরকে নিজেদেরকে একটা করে ট্যাপ মারো, মেরে নিজেকে বলো আমার ফোকাসটা কোন দিকে, অ্যান্ড দেখবে সাকসেস হবেই হবে, হতেই হবে। থ্যাংক ইউ স্যার, আমার তো দুর্দান্ত লাগলো, মানে এই ব্যাপারটা আমার থাকবে, এই ঘরটা মোটামুটি 2-3 দিন মাথায় থাকবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, বেশি কিছু করতে হবে না, লাইক করুন আর শেয়ার করুন, তাতে এই মানে এই যে স্যার যে বললেন এগুলো যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। বাস এতটুকুই, আজকের জন্য এতটুকুই। আবার কোনো নতুন পডকাস্টে দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।